আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ আই এম বিং অডিবল এবং আমাকে দেখা যাচ্ছে। আপনাদের সবাইকে আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে বিগিনারদের জন্য ডাটা সায়েন্সের হাতে খড়ি। আচ্ছা, ডাটা সায়েন্সের দুনিয়ায় কি আপনারা পা রাখতে চান, কিন্তু কোথা থেকে স্টার্ট করবেন তা বুঝতে একটু সমস্যা হচ্ছে? তো আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বিগিনারদের জন্য ডাটা সায়েন্সের হাতে খড়ি প্রি ওয়েবিনার। আজকের ডিজিটাল যুগে আমাদের ডাটা হচ্ছে আমাদের রিসোর্স, এবং এই ডাটা থেকে আমরা ভ্যালুয়েশন নিয়ে ইনসাইট করে আমাদের বিজনেসের মেইন ডিসিশন গুলো নিয়ে থাকি। নতুন টেকনোলজি ইনভেন্ট করা হোক বা যে কোনো ধরনের ইন্টারেস্টিং কোনো টপিকে কাজ করার জন্য আমাদের এই ডাটার প্রয়োজন হয়। এবং এই বিশাল ডাটার ফিল্ডে আমাদের ক্যারিয়ার বিল্ড আপ কিভাবে করবেন সেটা নিয়ে ডিসকাশনের জন্যই আমাদের আজকের ওয়েবিনার। আজকের ওয়েবিনার হচ্ছে আমাদের বিগিনারদের জন্য ডাটা সায়েন্সের হাতে খড়ি। এবং আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসাবে আছেন আকসাদুর রহমান স্যার, who is currently the data science who is currently as adjunct faculty for United International University and also the data science consultant for BDJobs.com Limited, and also the lead trainer of Edge Project ICT Revision Bangladesh BCC. থ্যাংক ইউ সো মাচ স্যার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি একটু আমাদের লার্নার্সদের জন্য, সরি, আমি লার্নারদের উদ্দেশ্যে একটু বলতে যাচ্ছি যে আপনারা কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের অডিও এবং ভিডিওটা অফ রাখবেন। আপনাদের কোয়েশ্চেন্স আমরা চ্যাট বক্স থেকে পিক আপ করবো, চ্যাট বক্সটা ওপেন থাকবে। এবং তারপরে আমরা হচ্ছে কোয়েশ্চেন আনসার সেশনে আপনাদেরকে আনমিউট করার পারমিশন দেওয়ার চেষ্টা করব। এবং আমি ওয়েবিনার রিসোর্সেস এবং ক্যারিয়ার পাথের সব ডিটেলস চ্যাট বক্সে দিয়ে দিব, তো কিপ এন আই আউট ফর দ্যাট। থ্যাংক ইউ এগেন। এখন আমি আসাদুর স্যারকে ফ্লোর দিয়ে যাচ্ছি। স্যার, ওভার টু ইউ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আজকের ওয়েবিনারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আকসাদুর রহমান। আহ, আমি মূলত ইন্টারেক্টিভ কেয়ারস এর এই ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর কোর্সের একজন ইনস্ট্রাক্টর। এখানে আমি সহ আরো 3জন ইনস্ট্রাক্টর আছেন এই বিষয়ের উপরে। আমরা মানে ক্লাস নিয়ে থাকি, লাইভ ক্লাস নিয়ে থাকি। এছাড়া আমি আহ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার এই ডেটা সায়েন্সের উপরে যে পিজিডি কোর্সটা আছে সেটার ফ্যাকাল্টি। BDJobs.com এ আমি ডেটা সায়েন্স কনসালটেন্ট ইত্যাদি। তো আজকে আমরা আজকের পর্বটা দুই ভাগে ভাগ হবে। প্রথমে আমি একেবারে যারা বিগিনার আছেন, ফ্রেশার আছেন, ডেটা সায়েন্সে মুভ করতে চাচ্ছেন, তো ডেটা সায়েন্সটাকে আগে ভালো মতো বুঝতে চাচ্ছেন বা এইখানে আসার জন্য কি কি যোগ্যতা লাগবে, আপনি মুভ করবেন কি করবেন না, আজকের ক্লাসের পরে কিছুটা সিদ্ধান্ত নিতে পারবেন। সেই দিক থেকে আমাদের এই ওয়েবিনারটা সাজানো হয়েছে। তো সেই ব্যাপারে আমি কিছু আলোচনা করব, আমি স্লাইড শেয়ার করব এবং দ্বিতীয় পার্টে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করি। আমার স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন। জি স্যার, দেখা যাচ্ছে। এ বিগিনার্স গাইড টু ডেটা সায়েন্স, এই হলো আজকের ওয়েবিনার। আমি আকসাদুর রহমান, এটা তো বললামই। আমি আবার লেখকও। আমি আসলে এই পাইথনের উপরে বই লিখেছি। দুটো রকমারিতে গেলে আপনারা পাবেন, আমার নাম দিয়ে সার্চ করলেই পাবেন। আকসাদুর দিয়ে সার্চ করবেন। একটা হচ্ছে সবার জন্য পাইথন, আর একটা হচ্ছে ডেটা অ্যানালিসিস ও ভিজুয়ালাইজেশনে পাইথন ব্যবহার। এছাড়া আমি বাচ্চাদের জন্য বই লিখি। সব বই অবশ্য এখানে আসে নাই। বাচ্চাদের ছোট ছড়া এবং ছোট ছোট গল্প, এগুলি আমি লিখে থাকি। প্রতি বই মেলাতে আমার বই বের হয়। এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে, স্টাডি টেক আকসাদুর। চ্যানেলের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিব। এই চ্যানেল থেকেও আপনারা ডেটা সায়েন্স রিলেটেড, পাইথন রিলেটেড এবং এসকিউএল রিলেটেড অনেক ভিডিও পাবেন। আহ, প্রায় এখন অবশ্য 300+ ভিডিও এখানে আছে। আজকে আমরা আলাপ করব যে আসলে ডেটা সায়েন্স কি, হোয়াট ইজ ডেটা সায়েন্স, হাউ ইজ ইট ইউজড, তারপরে কি টুলস, তারপরে হচ্ছে হাউ টু গেট স্টার্টেড ইন ডেটা সায়েন্স, রোড ম্যাপ টু বি এ ডেটা সায়েন্টিস্ট, তারপরে ইজ এ টেক ব্যাকগ্রাউন্ড রিকোয়ার্ড টু বি এ ডেটা সায়েন্টিস্ট, হোয়াট টাইপ অফ প্রোগ্রামিং রিলেটেড নলেজ রিকোয়ার্ড, হোয়াই ইজ বেসিক statistical knowledge is required in data science, Python and machine learning
রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলাপ করব। শুরুতেই চলেন আলাপ করা যাক যে ডেটা সায়েন্স কি আসলে। হ্যাঁ, এটা একটা তো এখন বাজওয়ার্ড মতো হয়ে গেছে, সবাই ডেটা সায়েন্স এর পিছনে ছুটছে বা জানার আগ্রহ অনেকেরই, কিন্তু অনেকে এই বিষয়টা ঠিক মতো বুঝতে পারেন না। আসলে ডেটা সায়েন্স বোঝার আগে ডেটা কি সেটা বুঝতে হবে, যে হোয়াট ইজ ডেটা। ডেটা ইজ এ কালেকশন অফ ফ্যাক্টস, অর্থাৎ আমাদের, আমি খুব সহজ একটা ডেফিনেশন তৈরি করেছি, খুব সহজে বোঝা যাবে এই ডেফিনেশনটা, এটা আমার নিজস্ব তৈরি। সেটা হচ্ছে যে হার্ড ডিস্কে যা সংরক্ষণ করা যায় তাই ডেটা। হার্ড ডিস্ক মানে আমাদের ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, এর মেমোরিতে যা সংরক্ষণ করা যায়, কি সংরক্ষণ করা যায়? টেক্সট সংরক্ষণ করা যায়, নাম্বার সংরক্ষণ করা যায়, ভিডিও সংরক্ষণ করা যায়, অডিও সংরক্ষণ করা যায়, পিকচার সংরক্ষণ করা যায়। তাহলে এগুলি সবই আসলে ডেটা। তো এই ডেটাকে আমরা খুব ব্রডলি যদি ভাগ করি তাহলে দুই রকমের পাই, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে যে যে ডেটাকে গণনা করা যায় না, আহ যেটাকে ধরেন ছবি, ভিডিও, টেক্সট, এগুলিকে কিন্তু আপনি গণনা করতে পারবেন না, কোনো হিসাব নিকাশ করতে পারবেন না। তো এগুলিকে আসলে কোয়ালিটেটিভ বলে। দিন শেষে যদিও সবকিছু জিরো ওয়ানে কনভার্ট হয়ে হার্ড ডিস্কে সেভ হয়, কিন্তু আমরা অত লো লেভেলে যাব না। আমাদের লেভেলে যে সমস্ত ডেটা দিয়ে গণনা করা যায় না হাই লেভেল থেকে, আমরা সেই ডেটাগুলিকে বলবো কোয়ালিটেটিভ ডেটা। আর কোয়ান্টিটেটিভ ডেটা হলো যে যেগুলিকে আমরা গণনা করতে পারি, যেগুলি দিয়ে আমাদের হিসাব নিকাশ হয়, সেগুলিকে আমরা কোয়ান্টিটেটিভ ডেটা বলছি। ডেটা হলো ডেটামের প্লুরাল, এটা একটা ল্যাটিন শব্দ। এখন আসেন যে ডেটা সায়েন্স কি সেটা বোঝার চেষ্টা করি। ধরেন আমাদের দুটো রেস্টুরেন্ট আছে, কোনো এক মালিকের দুটো রেস্টুরেন্ট আছে, একটা ঢাকাতে একটা চিটাগাঙে। দুটো জায়গায় 200টাও থাকতে পারে, আপাতত আমি দুটো দিয়ে বলছি। এখন উনি এই রেস্টুরেন্ট দুটোর সেলের ইনফরমেশন জানতে চান। তো যথারীতি ওনার যিনি এমআইএস অফিসার আছেন ওনাকে বললেন যে আমার সেলস এর ইনফরমেশন দেখাও। তো উনি এরকম একটা রিপোর্ট দিলেন যে ঢাকার সেলস জানুয়ারি থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত কোন এক সালের ধরেন। তারপরে চিটাগাংয়ের সেল দেখালেন, এখানে তো দুটো, এরকম তো 50টা আউটলেট হতে পারে, তাহলে 50টা এরকম করে থাকবে। এটাকে আমরা বলি যে নিউমেরিক প্রেজেন্টেশন। এটা আসলে আমরা এক্সেল শিটের মধ্যে বা যে কোনো টেবিলের মধ্যে এইভাবে আমরা প্রেজেন্টেশন করে থাকি। তো এটা দেখে বস কিন্তু খুব বেশি ইনসাইট পাবে না। কেন? কারণ ধরেন এখানে যদি 50টা থাকে, কোনটার বেশি কোনটার কম, কোন সময় বেশি, এই সংখ্যা দেখে দেখে সেখান থেকে বের করাটা কিন্তু খুব টাফ। তো তারপরে বস বললেন যে আমার তো অসুবিধা হচ্ছে, আমি তো এখান থেকে বুঝতেছি না, তুমি কিছু একটা করে আনো। তখন এমআইএস অফিসার এরকম একটা দুটো জায়গার কম্পেয়ার করে একটা চার্ট নিয়ে 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 গেলেন। এটাকে আমরা কলাম চার্ট বলি, ক্লাস্টার্ড কলাম চার্ট। এই ক্লাস্টার্ড কলাম চার্টের মাধ্যমে কিন্তু এবার কিন্তু আর আমাদের নাম্বারের দিকে ফোকাস করতে হচ্ছে না। এই বারগুলি দেখেই বোঝা যাচ্ছে যে এই আহ, সাদা সেলগুলি আসলে বেশি হয়েছে, সাদা বারগুলি বড় দেখেন, তার মানে চিটাগাং এর সেলস বেশি। স্পেশালি এই যে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ স্পেশালি সামারে কিন্তু সামার সেলগুলি, এই সাদা হোয়াইট চিটাগাং এর সেল বেশি, ঢাকার সেল কম। তো এই গ্রাফটা দেখে দেখেন কত সহজে এই ইনসাইটটা পাওয়া যাচ্ছে, যেটা নাম্বার থেকে বোঝা যাচ্ছিল না। এই গ্রাফটা করার ফলেই ইনসাইটটা পাওয়া গেল। তাহলে কি হলো, একটা এগুলি ডেটা, যে বাম পাশে এগুলি ডেটা, এটা ডেটাবেজেও এভাবে থাকে, এক্সেলেও এভাবে থাকে। সেখান থেকে আপনি কোন একটা মেকানিজম করলেন, কোন একটা গ্রাফ চার্ট আঁকলেন, আমি বলছি না গ্রাফ চার্ট আঁকাটাই ডেটা সায়েন্স, এইরকম কোন একটা কিছু করলেন, তারপরে আপনি সেখান থেকে ইনসাইট বের করলেন, ঢাকা রেস্টুরেন্ট পারফর্মস পোরলি ডিউরিং সামার। এই ইনসাইট যখন পেলেন এমডি বা বস, উনি তখন সাথে সাথে একটা বিজনেস ডিসিশন নিতে পারলেন। বিজনেস ডিসিশনটা কি? রান স্পেশাল প্রমোশন ইন ঢাকা রেস্টুরেন্ট ডিউরিং সামার।
সামারে স্পেশাল প্রমোশন চালাতে হবে ঢাকাতে। এইটা ওনার একটা ডিসিশন। তাহলে ডেটা থেকে এই যে ইনসাইট বের করার জন্য আমরা একটা কার্যক্রম করেছি, একটা একটা এখানে এখানে একটা গ্রাফ এঁকেছি। তাহলে আমাদের কি বলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? ডেটা সায়েন্স ইজ এ প্রসেস অফ গেটিং ইনসাইট ফ্রম ডেটা। অর্থাৎ ডেটা থেকে এই যে ইনসাইটটা পেলাম, এই ইনসাইট পাওয়ার যে প্রসেস, এই প্রসেসে অনেক কিছু থাকতে পারে। আমরা একে একে সবই দেখবো। আমরা ডেটা থেকে এই ইনসাইট পাওয়া পর্যন্ত যদি একটা লম্বা পাথ হয়, তাহলে আমি হঠাৎ করে ডেটা থেকে ইনসাইট পাবো না। কিন্তু গ্রাফ চার্ট কিন্তু হঠাৎ করে বের করা যাবে না, এর পিছনে আরো অনেক কাজ আছে। ডেটাকে কালেকশন করতে হবে, ডেটাকে, আচ্ছা ওগুলি আসতেছি, এরপরেই থাকবে এগুলি। তো তাহলে ডেটা সায়েন্স ইজ এ প্রসেস অফ গেটিং ইনসাইট ফ্রম ডেটা। তাহলে ডেটা সায়েন্সের আন্ডারে বা ডেটা সায়েন্সের ভিতরে কারা পড়ে, কোন কোন সায়েন্স আছে বা কোন কোন বিষয় আছে? সত্যি কথা বলতে কি, ডেটা রিলেটেড সবকিছুই ডেটা সায়েন্সের মধ্যে পড়ে ব্রডলি চিন্তা করলে। ধরেন আমরা যে এক্সেল এ কাজ করি, এটাও ডেটা সায়েন্সের পার্ট। ট্যাবলু বলেন, পাওয়ার বিআই বলেন, আমরা যে এসকিউএল, ওরাকল, এগুলি সবই কিন্তু ডেটা সায়েন্সের ভিতরেই আছে। ইভেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, যাই বলি না কেন, ডিপ লার্নিং, সবই কিন্তু ডেটা সায়েন্সের ভিতরে আছে। তার মানে ডেটা সায়েন্স হচ্ছে কাইন্ড অফ একটা ব্রড এরিয়া। আমরা মেডিকেল সায়েন্সের সাথে তুলনা করতে পারি। মেডিকেল সায়েন্স বলতে যে নিউরোলজিস্ট, উনিও মেডিকেল সায়েন্টিস্ট। যিনি প্যাথোলজিস্ট, উনিও মেডিকেল সায়েন্টিস্ট। যিনি কার্ডিওলজিস্ট, উনিও কিন্তু মেডিকেল সায়েন্টিস্ট। তাহলে আমাদের এই ডেটা সায়েন্সের আবার পরবর্তীতে বিভিন্ন ভাগ আছে। কেউ হয়তো এসকিউএল, এক্সেল, এগুলি, পাওয়ার বিআই, এগুলি শিখে, কেউ হয়তো আবার মেশিন লার্নিং শিখে, ডিপ লার্নিং শিখে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে এটাকে কি বলে, আরো স্পেশালাইজড হয়ে যাবে, স্পেশালাইজড হইতে হয়। এই হলো আমাদের মেন সিনারিও। তাহলে ডেটা সায়েন্স বলতে আমরা এটাকে অন্যভাবে দেখালাম, আগে যেটা দেখালাম সেটাইকেই আবার অন্যভাবে দেখালাম। এই সমস্ত বিষয়গুলি সবই আসলে ডেটা সায়েন্সের সাথে ওভারল্যাপ করছে। তাহলে আমাদের ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট, এই সব কথাবার্তাগুলি আসছে। এগুলির মধ্যে পার্থক্য কি? তো এগুলির মধ্যে মেনলি আমাদের যেটা পার্থক্য করা হয় সেটা হলো যে আমাদের অ্যানালাইসিসকে আগে বুঝতে হবে। ডেটা অ্যানালাইসিস কত প্রকার? অনেক ধরনের অ্যানালাইসিস আছে, তবে মেজর চারটা অ্যানালাইসিস আমি এখানে বলছি। একটা হলো ডেসক্রিপটিভ, ডায়াগনস্টিক, প্রেডিক্টিভ এবং প্রেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস হচ্ছে যে আপনার অতীতকে দেখা, আপনার ঘটনা ঘটে গেছে, বিজনেস কেমন, ওই যেমন একটু আগে দেখলাম যে কোথাকার সেল বেশি, কোথাকার সেল কম। তো এইভাবে আমরা যদি কোন একটা অতীতকে প্রেজেন্টেশন করি বা বর্তমানকে প্রেজেন্টেশন করি, তাহলে আমরা ডেসক্রিপটিভ বলবো। তো এই ডেসক্রিপটিভ অ্যানালাইসিস এর পাশাপাশি আরেকটা অ্যানালাইসিস আছে ডায়াগনস্টিক। হলো যে ধরেন সেল কমে গেছে, কেন সেল কমলো সেই জিনিসটাকে খুঁজে বের করাকে ডায়াগনস্টিক অ্যানালাইসিস। তবে প্রেডিক্টিভ অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেডিক্টিভ অ্যানালাইসিস হলো যে ভবিষ্যৎকে দেখা, যে আগামী 5 বছর পরে সেলস এর অবস্থা কি হবে, বা আগামী মাসে কি হবে, আগামী বছরে কি হবে। এইভাবে যখন আমি ভবিষ্যৎকে দেখবো, ভবিষ্যতের জন্য কোনো অ্যানালাইসিস করব, ট্রেন্ডটাকে দেখবো, তখন আমরা সেটাকে বলি প্রেডিক্টিভ অ্যানালাইসিস। প্রেডিক্টিভ অ্যানালাইসিস করার পরে যদি কোনো প্রবলেম দেখি যে না, এটা তো দেখা যাচ্ছে যেভাবে সেলস ট্রেন্ডটা যাচ্ছে তাতে তো পড়ে যাচ্ছে, আগামী 3 মাস পরে তো সেলস একেবারে কমে যাবে, তখন আবার সেটাকে উঠানোর জন্য কি করা যায়, প্রেসক্রিপটিভ অ্যানালাইসিস তখন আবার করতে হয়। তো যাই হোক, এই 4 ধরনের অ্যানালাইসিস এর মধ্যে যখন প্রেডিক্টিভ অ্যানালাইসিস আসে, তখন মূলত আমরা এই শুধুমাত্র আমাদের এই যে পাওয়ার বিআই বলেন, এক্সেল বলেন, এগুলি দিয়ে তখন আর খুব একটা কার্যকরী হয় না। তখন আমাদের মেশিন লার্নিং এ চলে যেতে হয়। মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলি কি করে, বর্তমানে ওকে আপনি একটা ডেটা সেট দিবেন, ডেটা দিবেন, সেই ডেটাকে সে অ্যানালাইসিস করবে, ডেটাকে সে মডেল বানাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানাবে, বানানোর পরে সে আপনার ভবিষ্যৎ বলে দিবে। এই হলো প্রেডিক্টিভ অ্যানালাইসিস। প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতে গেলে তখন এমএল এর প্রয়োজন, মেশিন লার্নিং। এই যে আমরা বলছি ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং, আমাদের কোর্সের নাম কিন্তু ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং।
তার মানে এখানে দুটো পার্টি থাকবে কোর্সে, একটা যেমন ডেসক্রিপটিভ অ্যানালাইসিস থাকবে, তেমনি আবার প্রেডিক্টিভ অ্যানালাইসিসও কিন্তু থাকবে। এমএল মেশিন লার্নিং এর পার্টটা পুরোটাই প্রেডিক্টিভ অ্যানালাইসিস। তাহলে এখানে যে কনফিউশন গুলি আমাদের তৈরি হয়, আমি ব্রডলি যদি বলি যে ডেটাবেস ডেভেলপার যারা আছেন মার্কেটে, তাদের সাথে ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট বা এমএল ইঞ্জিনিয়ারের পার্থক্যগুলি কোথায়? ডেটাবেস ডেভেলপার হচ্ছেন যে ডেটার যারা জন্ম দেয়, ডেটার ঘর বাড়ি তৈরি করে যারা। যেমন ধরেন আজ থেকে 20 বছর 25 বছর আগেও কিন্তু ডেটাবেস ডেভেলপার ছিলেন। তখন হয়তো অত ডেটা অ্যানালিস্ট ছিলেন না, এমএল ইঞ্জিনিয়ার ছিলেন না। অবশ্যই ছিলেন, কিন্তু আমাদের আমাদের সচরাচর এই এই ডেজিগনেশন গুলি আমাদের দেশে বা আমাদের কোম্পানিতে ব্যবহার হতো না। কিন্তু ডেটাবেস ডেভেলপার সেই প্রথম থেকেই ছিলেন। তারা কি করে আপনার ডেটাকে স্টোর করতে হয়, ডেটাবেস তৈরি করতে হয়, টেবিল তৈরি করতে হয়, সেই বিষয়গুলি নিয়ে কাজ করতেন। এবং এটা কিন্তু এখনো আছে। এখনো কেউ যদি ডেটাবেস ডেভেলপ ডেটাবেস ম্যানেজমেন্টের কাজ শিখেন, ডেভেলপারের কাজ শিখেন, তাহলে ওনার জব কিন্তু আছেন। বিশেষ করে সফটওয়্যার ফার্মগুলিতে সফটওয়্যার ডেভেলপমেন্ট করার সময় এই রোলগুলির বিশেষ প্রয়োজন হয়। এখন আসি অ্যানালিস্ট। এখন মনে করেন প্রত্যেকটা কোম্পানিরই 5 বছর 10 বছর 20 বছর ধরে সফটওয়্যার ব্যবহার করছে, অ্যাটলিস্ট এক্সেল ব্যবহার করছে, প্রচুর ডেটা জমে গেছে। এখন এই ডেটা যে জমে গেছে, এই ডেটা নিয়ে করবেটা কি তারা? এখন শোনা যায় যে ডেটা হলো এই যুগের ওয়েল, ডেটা যার কাছে যত বেশি তার উন্নতি তত বেশি, তার টাকা তত বেশি, এইসব কথাবার্তা শোনা যায়। তো ডেটা থেকে লাভ কি? ডেটা থেকে শুধু তো হার্ড ডিস্ক ভারী হচ্ছে। এখন সেই ডেটাকে এক্সপ্লোর করতে জানতে হবে, অ্যানালাইসিস করতে জানতে হবে, অ্যানালাইজ করতে হবে। সেই জন্য আবার ডেটা অ্যানালিস্টদের প্রয়োজন হচ্ছে। তাইলে ডেটা যে আমাদের সঞ্চিত ডেটা আছে, সেই ডেটাকে অ্যানালাইসিস করবে, বিশেষ করে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করা হবে। তাহলে আমরা যদি ডেভেলপারের কথা চিন্তা করি, এখানে কোন ধরনের টেকনোলজি এখানে থাকে? এসকিউএল, পিএলএসকিউএল, মঙ্গোডিবি, ওরাকল, মাইস্কিউএল, এই সমস্ত জিনিসগুলি শিখতে হয়। শেখার পরে এখানে রোল কি হয়? ধরেন এসকিউএল ইঞ্জিনিয়ার হতে পারে, এসকিউএল ডেভেলপার হতে পারে, ডেটাবেস ডেভেলপার হতে পারে, তারপরে ওরাকল ডেভেলপার হতে পারে। এইখানকার রোল হচ্ছে এগুলি। আর ডেটা অ্যানালিস্ট যারা, তারা ধরেন তাদেরকে কি শিখতে হয়? তারা পাইথন শিখবে, পাইথন দিয়ে অ্যানালাইসিস করতে পারে, ট্যাবলু দিয়ে করতে পারে, পাওয়ার বিআই দিয়ে করতে পারে, এসকিউএল দিয়ে করতে পারে। এই সমস্ত জিনিসগুলি আবার অ্যানালিস্টকে শিখতে হয়। ডেটা সায়েন্টিস্টে বা এমএল ইঞ্জিনিয়ারিং এ যখন যেতে হয়, তখন আসলে এর সাথে সাথে আবার মেশিন লার্নিং অ্যালগরিদম, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, এই ব্যাপারগুলি, তারপরে ডেটা ভিজুয়ালাইজেশন কি করে করতে হয়, তারপরে প্রোগ্রামিং নলেজ, স্পেশালি প্রোগ্রামিং নলেজটা এখানে এসে মানে লাগে। হ্যাঁ, এদিকে কিন্তু খুব বেশি প্রোগ্রামিং নলেজ লাগছে না। যখনই আপনি এই মেশিন লার্নিং, ডিপ লার্নিং, বিগ ডেটা এগুলিতে যাচ্ছেন, তখন আপনার প্রোগ্রামিং নলেজ লাগছে। তো বুঝতেই পারছেন যে আমাদের আস্তে আস্তে আসলে, এখন বলবেন যে ডেটা অ্যানালিস্ট থেকে আবার পরের স্টেজে কেন যেতে হচ্ছে? ওই যে ফিউচারকে দেখার জন্য, ভবিষ্যৎকে দেখার জন্য, প্রেডিক্টিভ অ্যানালাইসিস করার জন্য আমাদের এই লেভেলে আসতে হচ্ছে। আচ্ছা, হাউ ইজ ইট ইউজড? আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। ধরেন কোম্পানির যিনি ওনার বা মালিক, এমডি, উনি বলছেন যে 3টা প্রশ্ন করছেন ওনার ম্যানেজারকে। হাউ মাচ মানি উইল ইউর কোম্পানি মেক নেক্সট ইয়ার? হু শুড বি দা প্রমোট? হুইচ কাস্টমার শুড বি টার্গেট ফর নিউ ক্রেডিট এন্ড মার্কেটিং ক্যাম্পেইন? এই 3টা প্রশ্ন করা হয়েছে ম্যানেজার। ম্যানেজার বলছে, অনেস্টলি আই ডোন্ট নো। ও জানে না। তো এখন এই কথা বললে তো তার চাকরি থাকবে না। তখন তাকে বলা হচ্ছে যে আই ক্যান্ট অ্যাকসেপ্ট নো, অ্যান্ড আই ডোন্ট নো, দিস ইজ এ ক্রুশিয়াল ইনফরমেশন দ্যাট আই নিড অ্যাক্সেস রাইট নাও। হোয়াট শুড বি ডু দেন? তখন উনি সাজেস্ট করতেছে যে উই নিড সামবডি টু অ্যানালাইজ অল দ্য ডেটা। এই যে দেখেন, এখনই কিন্তু এই ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্টের প্রয়োজন হচ্ছে। কারণ ম্যানেজার স্বভাবতই উনি তো জানে না, ডেটা অ্যানালাইসিস না করে জানবে কি করে? তখন
বলা হলো কি যে তাইলে হায়ারিং ডেটা সায়েন্টিস্ট, তাহলে ডেটা সায়েন্টিস্টের হায়ার শুরু হলো। আপনারা আহ, আহ, জেনে অবাক হবেন যে আমাদের উন্নত কান্ট্রিতে কিন্তু যেরকম করে প্রতিটা প্রতিষ্ঠানে অ্যাকাউন্টেন্ট থাকে, যেরকম করে সেলস এক্সিকিউটিভ থাকে, তেমনি করে কিন্তু ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট কিন্তু নিয়োগ দেওয়া হয়। কোন একটা প্রতিষ্ঠিত কোম্পানিতে ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট নাই, এটা তারা চিন্তাও করতে পারে না। কারণ তাদের কালচারটা তাদের এটা এভাবেই তৈরি হয়ে গেছে। এবং ডেটা অ্যানালাইসিস করে ওরা কিন্তু প্রচুর সিদ্ধান্ত নেয়। ডিসিশন নিতে গেলেই কিন্তু আমরা তো অনেক সময় আন্দাজে ডিসিশন নেয় মালিকগুলি, বা এজন্য অনেক সময় আমাদের বিজনেস গ্রোথ বেশি হয় না, সঠিক সিদ্ধান্ত আমাদের নিতে পারি না ডেটা সায়েন্টিস্টের অভাবে। তাহলে ডেটা সায়েন্স দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি? ধরেন আমাদের একটা লার্জ ভলিউমের কাস্টমার আছে, সেই কাস্টমার সেগমেন্টেশন করতে পারি, সেলস ফোরকাস্টিং করতে পারি, কাস্টমার লয়ালিটি প্রেডিকশন করতে পারি, রিকমেন্ডেশন সিস্টেম। আপনারা যে দেখেন এই যে ইউটিউবে বা কোনো কিছুতে একটা ভিডিও সার্চ দিলে আপনার পছন্দের ভিডিও চলে আসতেছে। আপনি ফেসবুকে ইভেন আপনার পোস্ট করাও লাগবে না, আপনি ফোনে কথা বলে দেখবেন যে আমি অমুক জিনিস কিনতে চাই, কেমনে কেমনে দেখবেন যে আপনার ফেসবুকের মধ্যে সেই সেই জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট চলে আসতেছে। এই রিকমেন্ডেশন সিস্টেম কিন্তু ডেটা সায়েন্সের ফসল। সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এই সমস্ত কাজ কাম কিন্তু করা যায়। তাহলে কি টুলস এন্ড প্রসেসেস ডেটা সায়েন্টিস্ট ইউজ, কি ইউজ করে ডেটা সায়েন্স? আচ্ছা, এক্সেল ইজ এ ফ্যান্টাস্টিক ডেটা সায়েন্স টুলস। এক্সেল কে কেউ অবহেলা করবেন না। এক্সেল দিয়েও কিন্তু অনেক অ্যানালাইসিস করা যায়। কিন্তু এক্সেল এর প্রবলেম কি? এক্সেল এর প্রবলেম হলো এই যে দেখেন, এই যে এই এরকম বড় যখন বিগ ডেটা হয়ে যাবে তখন তো আর এই বাচ্চা ছেলেটা তার সাথে পারবে না। তো এক্সেল এর মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক রো বা অল্প ডেটা হলে তখন সুন্দর মতো কাজ কামগুলি করা যায়। কিন্তু যখন আপনার বিগ ডেটা হয়ে যায়, প্রচুর ডেটা হয়ে যায়, তখন আসলে এক্সেল ফিট করে না, ডেটাগুলি ফিট করে সেখান থেকে কাজ করা যায় না। বা বিশেষ ধরনের প্রেডিক্টিভ অ্যানালাইসিস হলে তখন আর এক্সেল কাজ করতে পারে না। তখন আমাদের এই মেশিন লার্নিং প্রসেসে চলে যেতে হয়। বিশেষ করে প্রেডিক্টিভ অ্যানালাইসিস, মেশিন লার্নিং প্রসেসের মধ্যে কিন্তু অনেক টুলস এন্ড টেকনোলজি আছে। যদি কেউ প্রশ্ন করেন যে মেশিন লার্নিং টুলস এর জন্য আমরা কোন টুলসটা শিখবো, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু এক কথায় বলা যাবে না। কারণ মেশিন লার্নিং প্রসেসের অনেকগুলি স্টেজ আছে। একেবারে ডেটা কালেকশন থেকে শুরু করে, মানে ডেটা কালেকশন মানে আপনি ডেটা স্টোর করবেন কোথায়, যেমন এসকিউএল, ওরাকল, মাইএসকিউএল যেটা বললাম, সেগুলিও তো টুলস, তাই না? তো যদি আপনি ডেটা কালেকশন করবেন, সেই সেই টুলস গুলো এটা। তারপরে আপনি কি করবেন? ডেটাকে প্রসেস করবেন, অর্থাৎ আপনি তো একভাবে কালেকশন করছেন, কালেকশন করার সময় তো স্টোর করার চিন্তা মাথায় আছে। অ্যানালাইসিস করার সময় কিন্তু আর এক ধাপ বেশি চিন্তা করতে হবে। এক্সাম্পল দিই, যেমন ধরেন আপনি কালেকশন করার সময় আহ শুধুমাত্র আপনার সেলস হয়েছে কত কেজি বা কত, কে কোথাও কেজি লিখেছেন, কোথাও কেজি লিখেন নাই, মানে যেভাবে খুশি আপনি ডেটাটা এন্ট্রি করেছেন। কিন্তু অ্যানালাইসিস করতে গেলে আপনার ওই ফিল্ডটাকে তো নিউমেরিক হতে হবে। ওইটার মধ্যে যদি নিউমেরিক ভ্যালু না থাকে, কোনো কারণে যদি ওটাকে স্ট্রিং হয়ে থাকে, সেটাকে চেঞ্জ করতে হবে। কিংবা দেখা যাচ্ছে যে কোনো জায়গায় হয়তো আহ জিরো লিখেছেন, আবার কোনো জায়গায় হয়তো আহ অন্য, মানে জিরো না লিখে নাল আছে, সেই নাল ভ্যালুগুলিকে ট্রিটমেন্ট করতে হবে। মানুষের নাম হয়তো 3 ভাগে ভাগ করে ঢুকিয়েছেন, সেগুলিকে মার্জ করতে হবে, একটা করতে হবে। এরকম বিভিন্ন রকমের প্রবলেম থাকতে পারে। সেইগুলো ঠিক করাকে আমরা বলি ডেটা ক্লিনিং বা ডেটা প্রসেসিং। তাহলে ডেটা ক্লিনিং বা প্রসেসিং করার জন্য আমাদের টুলস আছে, পাইথন আছে, পাইথনের পান্ডাস দিয়ে আপনি করতে পারবেন। তারপরে এদিকে পাওয়ার বিআই দিয়েও করতে পারবেন, ইভেন এক্সেল দিয়েও করা যায়, এখানের টুলস কিন্তু আছে। তারপরে এই ডেটাকে আমাকে 2 ভাগে ভাগ করতে হয়, ট্রেনিং ডেটা, টেস্ট ডেটা। ট্রেনিং ডেটা, টেস্ট ডেটা ভাগ করার পরে এই জন্য লাইব্রেরি আছে, পাইথনের লাইব্রেরি, সেটা দিয়ে করা যায়। তারপরে আমাদের এই মডেল বানাতে হবে। মডেল মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা যেটাকে বলেন এআই। এআই এর প্রাণ কিন্তু এই মডেল। মডেলই কিন্তু আসলে আহ, মানে ডিসিশন গুলি দেয়। তো সেই মডেল বানানোর পরে কি করতে হবে? মডেলটাকে ইভালুয়েট করতে হবে, যে এই মডেলটা টেস্ট করতে হবে যে আমার কেমন ভালো কাজ করছে। টেস্ট করে যদি দেখেন যে মডেলটা আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট দিচ্ছে 90%, 98%, 95%, এরকম যেটা আপনার কাঙ্ক্ষিত সেটা যদি দেয়, তাহলে আপনি মডেলটাকে
মার্কেটে ছাড়বেন বা আপনার ওইটা দিয়ে সলিউশন করবেন। আর যদি দেখেন যে না, মডেলটা ঠিক মতো কাজ করতেছে না, আবার ব্যাকে আসতে হবে, আবার ডেটা টিউনিং করতে হবে, আবার মডেল বানাতে হবে। অনেক এর মধ্যে আমি খুব ছোট্ট সময়ের মধ্যে এতগুলি কথা বললাম, কিন্তু এই কাজগুলি শিখতে আপনার পুরা 1 বছর 2 বছরও লেগে যেতে পারে, মানে যদি খুব ভালোভাবে আপনি শিখতে চান। সো এই জিনিসগুলি কিন্তু এক একটা স্টেজে আমাদের শিখতে হবে, তারপরে আলটিমেটলি ফাইনাল মডেল তৈরি হয়। আমরা এই পুরো কোর্সে আমরা এই মেশিন লার্নিং যে জার্নিটা বা ডেটা সায়েন্সের জার্নিটা, এইখানে আমরা এসকিউএল তো শিখবই। এখানে কি বলে ওটারে, স্ট্যাটিস্টিক্স এর বেস যদি না থাকে তাহলে আপনি কিন্তু আগাইতে পারবেন। সেই জন্য স্ট্যাটিস্টিক্স আমরা আলাদা করে শিখবো। এবং পাইথন, পাইথন দিয়েই প্রোগ্রামিং নলেজ যে লাগে বললেন, এটা কিন্তু আমরা পাইথন দিয়ে আমরা এই কাজটা করবো। পাইথন ছাড়াও আর দিয়ে করা যায়, ম্যাটল্যাব দিয়ে করা যায়, তবে পাইথন হলো সব থেকে পপুলার। আগে এক সময় আর পপুলার ছিল, কিন্তু এখন পাইথন সব থেকে পপুলার, কারণ পাইথনের লাইব্রেরি সব থেকে বেশি। এর মতো এত লাইব্রেরি আরো কারো নাই, এবং পাইথন খুব সহজ, ইজি ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এই ডেটা সোর্সের জন্য আমরা সিএসভি ব্যবহার করব, এক্সেল ব্যবহার করব, এসকিউএল, যে কোনো সোর্স আমরা ব্যবহার করব, সেটা নিয়ে সমস্যা নাই। ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা পাইথন শিখবো। আইডি বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হিসাবে আমরা পাইচাম ইউজ করব, জুপিটার ইউজ করব। আপনারা যদি এই আহ, আপনারা অন্য কিছু ইউজ করতে পারলে করতে পারবেন। বিশেষ করে পাইথনের এই লাইব্রেরি গুলি বা প্যাকেজ গুলি আমাদের শিখতে হবে, এই যে পান্ডাস, নামপাই, প্লটলি, ম্যাটপ্লটলি, তারপরে ডিপ লার্নিং এ গেলে টেনসর ফ্লো, স্কেলার্ন, এইগুলি কিন্তু এক একটা লাইব্রেরি এক একটা সমুদ্র কিন্তু। মানে খুব ছোট বলা হচ্ছে পান্ডাস, কিন্তু এই পান্ডাসের মধ্যে এত কিছু আছে, আপনি এক জীবনে শেষ করতে পারবেন না। যদিও এত কিছু শেখার দরকার নাই, আমাদের যতটুকু শিখলে আমরা ডেটা সায়েন্সের কাজগুলি করতে পারবো ততটুকু শিখলেই এনাফ। তো এরপরে কম্পিউটার জন্য এই সমস্ত এগুলি আছে, এবং সোর্স ম্যানেজমেন্টের জন্য গিটহাব, জিরা, এগুলি আছে। আমরা ওগুলি এই কোর্সে রাখি না, ওগুলি না, আমরা এই প্যাকেজ পর্যন্তই সীমাবদ্ধ থাকি। অনেকে আপনাকে বলবে যে তুমি স্ট্যাটিস্টিক্স জানো না, তুমি লিনিয়ার অ্যালজেব্রা জানো না, তুমি ক্যালকুলাস জানো না, তুমি প্রোগ্রামিং জানো না, তুমি ডেটাবেস সম্পর্কে ধারণা নাই, ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং জানো না, তাহলে তোমার দ্বারা মেশিন লার্নিং ডেটা সায়েন্স পড়া যাবে না। বাট দ্যাটস সিম্পলি নট ট্রু। এই কথাটা ঠিক না। এই সবই লাগবে, লাগবে না এই কথাটাও ঠিক না। এখানে বলছে যে দিস ওয়ার্কফ্লো ডাজন্ট নেসেসারিলি রিকোয়ার অ্যাডভান্স ম্যাথমেটিক্স। এমন ম্যাথমেটিক্স দরকার হবে না যা আপনার মানে অনেক জটিল। ডিপ লার্নিং শুরুতেই দরকার হবে না। প্রোগ্রামিং নলেজ লাগবে, ট্রু, বাট যাই লাগুক না কেন, মোস্ট ইম্পর্টেন্টলি অল দ্য নেসেসারি নলেজ ক্যান বি লার্নড ইন ভেরি শর্ট টাইম। আপনি যদি ম্যাচিউরড হন, আপনি যদি মনে করেন যে তাস খেলতে পারেন, দাবা খেলতে পারেন, বা এরকম বুদ্ধির খেলা যদি খেলতে পারেন, তার মানে আপনি আপনি এই মেশিন লার্নিং ডেটা সায়েন্সের কাজও করতে পারবেন। লাগবে কি? লাগবে হবে কারেজ, স্ট্রং উইল পাওয়ার, প্যাশেন্স, কনফিডেন্স, বেসিক নলেজ অফ ডেটাবেস। তার মানে আপনার সাহস লাগবে, উইল পাওয়ার লাগবে, প্যাশেন্স লাগবে, কনফিডেন্স লাগবে। আর বেসিক নলেজ বলতে আমি মেন করছি যে ধরেন আপনার এক্সেল রো কলাম সম্পর্কে, এক্সেলে তো কাজ সবাই করেছেন, ডেটাবেস বা ডেটা সম্পর্কে তো জানেনই, রো কলাম সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে হচ্ছে যে একটা ডেটা সায়েন্টিস্টের রোড ম্যাপ কিরকম হতে পারে। আমরা তো এই যে এসকিউএল এবং পাইথন, এটা একেবারে বেসিক জিনিস, এইখানে জোর দিয়েছি খুব বেশি। এই দুটো শিখবেন। এই দুটো শেখার পরে অবশ্যই এখানে স্ট্যাটিস্টিক্সটা লেখা হয়নি, স্ট্যাটিস্টিক্সটাও আমরা এখানে শিখবো। তারপরে আমরা এই পাইথনের অ্যাডভান্স পোর্শনে চলে যাব, যেটাকে আমরা লাইব্রেরি বলছি। এই যে পান্ডাস বলেন, নামপাই বলেন, স্কেলার্ন বলেন, ম্যাটপ্লটলিব, সিবন, এগুলি কিন্তু পাইথনই শেখা, কিন্তু এগুলি এক একটা লাইব্রেরি শেখা আসলে। তারপরে আমরা এখানে টেনসর ফ্লো এই পর্যন্ত আমাদের সিলেবাস আছে, এই যে অ্যাডভান্স এমএল অ্যাডভান্স পর্যন্ত আছে, অর্থাৎ ডিপ লার্নিং পর্যন্ত আছে। তারপরে একেবারে বিগ ডেটা বা অনেক হাডুপ বা স্পার্ক, এগুলি এই কোর্সে নাই, এগুলি পরের স্টেজ। আমরা মোটামুটি ডিপ লার্নিং পর্যন্ত এখানে রেখেছি।
তা আপনি যদি এই আহ, শুরু করেন, ধরেন আমরা শুরুর দিকে স্ট্যাটিস্টিক্স, তারপরে বেসিক ম্যাথামেটিক্স, তারপরে যে পাইথন, এগুলি দিয়ে শুরু করব। তারপরে ডেটাবেজ নলেজ, এসকিউএল আমরা শিখবো। তারপরে প্রোগ্রামিং শিখবো, এই যে পাইথন শিখবো। তারপরে আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলা শিখবো। তারপরে আমরা ডিপ লার্নিং শিখবো। এইটুকু পর্যন্ত গেলেই আপনি একজন ডেটা সায়েন্টিস্ট হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন। এরপরে এই যে ডিপ লার্নিং পর্যন্ত যাবো আমরা, সরি এতদূর পর্যন্ত যাবো, এইটুকু গেলে আপনারা ভালোই যেতে পারেন। বিগ ডেটা নিয়ে অবশ্যই এই কোর্সে নাই, আমরা এই ডিপ লার্নিং পর্যন্ত রেখেছি আমাদের ডেটা সায়েন্টিস্টের কেরিয়ার পাথ। ইজ এ টেক ব্যাকগ্রাউন্ড রিকোয়ার্ড টু বি এ ডেটা সায়েন্টিস্ট? এটা খুবই কমন প্রশ্ন, আমাকে যারাই প্রশ্ন করছে এই প্রশ্নটা সব থেকে আমি বেশি পেয়েছি। এখানে একটা কথা বলে রাখা ভালো যে টেক ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কি বুঝি, এটা একটা অ্যান্সার দরকার। তো আমি যেটা ধারণা করি যে টেক ব্যাকগ্রাউন্ড বলতে আমরা সাধারণত কম্পিউটার সায়েন্সে পড়েছি কিনা এটাকেই মিন করা হয়। কম্পিউটার সায়েন্স যদি এটাই মিন করা হয় যে কম্পিউটার সায়েন্টিস্ট হইতেই হবে কিনা, তাহলে অ্যান্সার হলো নো। কম্পিউটার সায়েন্সের সাথে ডেটা সায়েন্সের ডাইরেক্টলি কোনো সম্পর্ক নাই আসলে। তাহলে ডেটা সায়েন্সটা আসলে কি? স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, এই মেজর তিনটা সাবজেক্টের সাথে সাবজেক্ট মিলাই একটা কম্পিউটার সায়েন্সের শুধুমাত্র প্রোগ্রামিং পার্টটা। আপনি যে এই যে ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্ট করার জন্য একটা প্রোগ্রামিং লাগবে, সেই প্রোগ্রামিং পার্টটা হলো দরকার। তাছাড়া কম্পিউটার সায়েন্সের আপনার যে সিপ ডেভেলপমেন্ট বলেন বা আরো কম্পিউটার অর্গানাইজেশন বলেন, ওই সমস্ত জিনিস কিন্তু এখানে লাগবে না, শুধু প্রোগ্রামিং পার্টটা লাগবে। বরং আপনার স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স এর নলেজটা আরো বেশি জরুরি। আমি তো মনে করি কেউ যদি স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স এ অনেক ভালো হয় বা আগের থেকে শেখা থাকে, না শেখা থাকলেও অসুবিধা নাই, তার প্যাশন থাকলে সে শিখতে পারবে, আমাদের এই কোর্সে শেখানো হবে। কিন্তু তবুও যদি আগের থেকে শেখা থাকে, সে বেশি বেনিফিটেড হবে রাদার দ্যান যিনি কম্পিউটার সায়েন্স আগের থেকে শিখে রাখছে। কারণ কম্পিউটার সায়েন্সে প্রোগ্রামিং পার্টটা স্ট্যাটিস্টিশিয়ান বা ম্যাথামেটিশিয়ান শিখে নিবে, কিন্তু ডোমেইন নলেজ বা ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স এর নলেজ তো তার আছে, যেটা আবার কম্পিউটার সায়েন্স সায়েন্টিস্টদেরকে আবার শিখতে হবে। সো এখানে তবে বলা যায় যে এই তিনটা সাবজেক্ট এখানে রোল প্লে করে আসলে, এভাবে বলা যায় ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স এবং হচ্ছে আপনার এই ইয়েটা ম্যাথ, এই স্ট্যাটিস্টিক্স, এগুলি রোল প্লে করে। হোয়াট টাইপ অফ প্রোগ্রামিং রিলেটেড নলেজ রিকোয়ার্ড? আমরা জানি যে পাইথন আর পার্ল, সি প্লাস প্লাস, এসকিউএল, জাভা সবকিছু দিয়ে মোটামুটি এগুলি দিয়ে করা যায়। তবে জাভা, সি প্লাস প্লাস আসলে এই মেশিন লার্নিং ডেটা সায়েন্সের থেকে অন্য জায়গায় ফোকাসটা বেশি। সব থেকে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এ ফোকাস দিয়েছে পাইথন। এই জন্যই পাইথনের এত বেশি লাইব্রেরি আছে, যেটা ধারে কাছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজের নাই। তো সেজন্যই আমরা পাইথন বেছে নিয়েছি, পাইথন দিয়েই আমাদের এই ডেটা সায়েন্স মেশিন লার্নিং শিখবো ইনশাল্লাহ। ওয়াই ইজ বেসিক স্ট্যাটিস্টিক্স নলেজ রিকোয়ার্ড ইন দ্য ডেটা? আমাদের এই কোর্সে 8টা ক্লাস আছে শুধু স্ট্যাটিস্টিক্স এর উপরে। 60 ক্লাস আপনারা পাবেন, আহ, মানে মোর দ্যান 60 ক্লাস বলতে বাকি ক্লাসগুলি আপনাদের বিভিন্ন রকমের জব প্রিপারেশন গাইড থাকবে, কিন্তু মূল 60 ক্লাস ক্লাস আপনাদের থাকবে এখানে। তার মধ্যে 8টা ক্লাস হলো শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স এর উপরে। স্ট্যাটিস্টিক্স কেন জরুরি, দুটোর সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে ওয়াই স্ট্যাটিস্টিক্স ইজ নেসেসারি ফর দ্য ডেটা সায়েন্স। দেখেন স্ট্যাটিস্টিক্স এর সংজ্ঞা কি। Statistics is a branch of applied mathematics that involves the collection, description, analysis, and inference of conclusion from quantitative data. তার মানে কি? কোয়ান্টিটেটিভ ডেটা থেকে এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিস করার পরে কালেকশন, ডেসক্রিপশন, অ্যানালাইজ করার পরে আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হলো ডেটা থেকে ইনফারেন্স বের করা, এই যে ইনফারেন্স, জ্ঞান, নলেজ বের করা। এইটাই হলো স্ট্যাটিস্টিক্স এর কাজ। তাহলে ডেটা থেকে বিভিন্ন পর্যায় বা পরিক্রমা শেষ করে আলটিমেটলি ইনফারেন্স বের করছে, ইনফারেন্স অফ কনক্লুশন ফ্রম কোয়ান্টিটেটিভ ডেটা। এটা হলো স্ট্যাটিস্টিক্স এর কাজ। এবার আসেন ডেটা সায়েন্সের। Data science is the domain of study that deals with the vast volume of data using modern tools and techniques to find unseen pattern, derive meaningful information. তার মানে কি পেলাম? একই জিনিস, এখানেও মিনিংফুল ইনফরমেশন
অর্থাৎ নলেজ পাওয়ার জন্য আমরা ডেটা সায়েন্স কাজ করে কোথা থেকে, ডেটার থেকে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো যে এখানে মডার্ন টুলস অ্যান্ড টেকনোলজি নাই স্ট্যাটিস্টিক্সে। এটা মনে করেন এই পুঁথিগত বিদ্যার মতো বিভিন্ন রকমের থিওরি, বিভিন্ন রকমের রুলস রেগুলেশন আপনারা স্ট্যাটিস্টিক্সে পড়ছেন, কিন্তু ডেটা সায়েন্সে স্ট্যাটিস্টিক্সের সাথে জড়িত হয়ে গেল মডার্ন টুলস অ্যান্ড টেকনোলজি। যেমন ধরেন এই যে প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্স, বিভিন্ন রকমের লাইব্রেরি, তারপরে এই যে টেনসর ফ্লো, এই যে পাইটর্স, এগুলি তো এক একটা টুলস বা লাইব্রেরি। তো এই টুলস অ্যান্ড টেকনোলজি কেও আমাদের শিখতে হবে। যেমন ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এর নলেজ শিখতে হবে, অ্যালগোরিদম শিখতে হবে, সাথে সাথে টুলস অ্যান্ড টেকনোলজি। তার মানে আমরা বলতে পারি এই টুলস অ্যান্ড টেকনোলজি গুলি সহ শিখতেছি বলে আমরা এটাকে ডেটা সায়েন্স বলছি। স্ট্যাটিস্টিক্স বাংলা হলো পরিসংখ্যান, যার কাজ হলো গণনা করা। ডেটা সায়েন্স এটাও মিনিংফুল ইনফরমেশন, এটার কাজ হলো প্রেডিকশন। প্রেডিকশন মানে ধরেন গণনাই বলে, ওই যে গণকরা তো প্রেডিকশনই করে। তো আলটিমেটলি দুজনের কাজই সেম। পাইথন এর মেশিন লার্নিং শেখার পরে আমরা রিয়েল লাইফে কি কাজ করতে পারি? অ্যান্সার হলো কি কাজ করতে পারি না আসলে। মানে পাইথন দিয়ে মোটামুটি প্রোগ্রামিং জগতে যা করা যায় তার প্রত্যেকটা জায়গাতেই পাইথনের কি বলবো আহ, আহ, পদার্পণ বা ফুট স্টেপ কিন্তু দিয়ে রেখেছে। যেমন ধরেন প্রোটোটাইপিং করা যায়, সফটওয়্যার টেস্টিং করা যায়, তারপরে সার্ভার সাইড স্ক্রিপ্টিং করা যায়, আইওটি তে পাইথন ব্যবহার করা যায়, ওয়েব স্ক্র্যাপিং করা যায়, ওয়েব ডেভেলপমেন্ট করা যায়। এই জন্য এই পাইথনটা আর এর থেকে আরো বেশি পপুলার। কারণ আর শিখলে কিন্তু শুধুমাত্র ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর কাজই করতে পারছেন। আর পাইথন শেখার পরে আপনি যদি মনে করেন যে আপনি অন্য কোনো সাইডে চলে যাবেন, সেটাও কিন্তু করতে পারেন। তারপরে এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন, ইমেজ প্রসেসিং, মেশিন লার্নিং, এআই, এটা তো আছেই। ডেটা সায়েন্স, বিগ ডেটা, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা অ্যানালিসিস ইত্যাদি সবকিছুই করা যায়। পাইথনের বিভিন্ন টুলস এর নাম এখানে দেওয়া আছে। মাল্টিমিডিয়াতে কাজ করতে গেলে কোন টুলস গুলা, আমরা তো আর সব শিখতে পারবো না। আমরা আমাদের এই ডেটা সায়েন্স, মেশিন লার্নিং কে ফোকাস করে টুলস গুলা শিখবো। পাইথন দিয়ে মূলত ওয়েব ডেভেলপমেন্ট করা যায়। কেউ যদি মনে করে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এর দিকে যাব না, আমি পাইথন শিখে ওয়েব ডেভেলপমেন্ট করব, ফাইন। যেরকম করে মানুষে পিএইচপি শিখে করে, এএসপি শিখে করে, সেরকম আপনি পাইথন এবং পাইথনের শিখতে গেলে আসলে ফ্রেমওয়ার্ক শিখতে হবে। ফ্লাস্ক অথবা জ্যাঙ্গো যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখলেন। আর এইচটিএমএল, সিএসএস সেগুলি তো কমন জিনিস, সেগুলি তো শিখতে হবেই, তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। গেম ডেভেলপমেন্ট করতে পারবেন। কেউ যদি মনে করেন আমার খুব গেম খেলতে ভালো লাগে, গেমে ইন্টারেস্ট বেশি, পাইথন শিখে আপনি পাই গেম বা পাই সয় এর মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন রকমের গেম ডেভেলপ। ডেস্কটপ বেস সফটওয়্যার যেরকম আগের দিনে ছিল ক্যালকুলেটর বা বিভিন্ন রকমের ডেস্কটপ বেস যে সফটওয়্যার, সেগুলোও পাইথন দিয়ে করা যাবে। পাইকিউটি, পাইসাইড, তারপরে টিকিন্টার, কিবি, এগুলি দিয়ে আপনি ডেস্কটপ বেস সফটওয়্যার বানাতে পারবেন। এমনিতে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আপনি ট্র্যাক অ্যান্ড রাউন্ড আপ, এসকনস, এই সমস্ত টুলস ব্যবহার করতে পারেন। ওয়েব স্ক্র্যাপিং, ওয়েব স্ক্র্যাপিং জিনিসটা কি এটা একটু অনেকেরই জানা না থাকতে পারে। ওয়েব থেকে ইনফরমেশন গ্যাদার করা। মনে করেন যে আমার ফেসবুক থেকে বিভিন্ন মানুষের একটা আইডি ধরাই দিলাম, প্রোফাইলের একটা লিংক ধরাই দিলাম, ওই মানুষের যত পোস্ট আছে সব এনে হাজির করা, একটা ডেটাবেজে ঢুকাই দেওয়া, এই ধরনের কাজকে ওয়েব স্ক্র্যাপিং বলে। বা ই কমার্স সাইট, 10টা ই কমার্স সাইটের একটা প্রোডাক্টের নাম দিলাম, হয়তো ধরেন কি বলবো যে এই লাক্স সাবান, এই লাক্স সাবান 10টা সাইটের থেকে কোন কোন সাইটে কত দাম লেখা আছে সেটা বের করে নিয়ে আসো, এটাকে একটা ওয়েব স্ক্র্যাপিং বলে। তো এই ওয়েব স্ক্র্যাপিং কিন্তু পাইথন দিয়ে খুব সুন্দর করা যায়। সেলেনিয়াম নামে একটা ইয়ে আছে, বিউটিফুল সোপ আছে, এগুলি সব পাইথনের লাইব্রেরির নাম। স্ক্র্যাপি, এগুলি দিয়ে আপনি ওয়েব স্ক্র্যাপিং করতে পারেন। ডেটা ভিজুয়ালাইজেশন অর্থাৎ ওই যে রিপোর্ট বানানো, গ্রাফিক্যাল রিপোর্ট বানানো, এটার জন্য আমাদের ম্যাটপ্লটলিব, সিবন, প্লটলি, বকে, তারপরে অল্টেয়ার, এগুলি কিন্তু আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমরা শিখবই, মেশিন লার্নিং আমরা শিখবো। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ লার্নিং, এগুলি করার জন্য পাইথনের প্রয়োজন। ইমেজ প্রসেসিং, এই কোর্সে ইমেজ প্রসেসিং নিয়ে কাজ দেখানো হবে।
ইমেজ প্রসেসিং কিভাবে করা হয়, ওপেন সিভি, তারপর সাইকিট ইমেজ, সাইপাই, এগুলি দিয়ে আপনার কিন্তু ইমেজ প্রসেসিং এর ব্যাপারগুলি করা যায়। কারা ইউজ করে মেশিন লার্নিং? ধরেন ই কমার্স সাইট গুলি তো অবশ্যই করে, কারণ তাদের প্রয়োজন হয়। আপনার কেউ কোনো কিছু কেনাকাটা করলে তাকে রিকমেন্ড করার জন্য, তারপরে বিভিন্ন রকম ভাবে বাস্কেট সাজানোর জন্য, বা আপনাকে উম, বিভিন্ন রকমের হিসাব নিকাশ এই ই কমার্স কোম্পানিগুলি করে। হেলথ কেয়ারে এখন তো খুবই প্রয়োজন। জেনেটিক্স এবং জেনোমিক্স যে সায়েন্স আছে, জেনেটিক্স এর জিন নিয়ে, যে জিন তো আসলে মূলত ডেটা। আপনারা জানেন কিনা যে আমাদের যেটা খালি চোখে দেখা যায় না, আহ, খুবই অত্যাধুনিক মাইক্রোস্কোপ লাগে, সেটার মধ্যেও কিন্তু কোটি 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 তথ্য আছে, লেখা আছে আমাদের শরীরের মধ্যে। সেইগুলিকে কিন্তু এখন মানুষ পড়তে শিখে গেছে, সেই ডেটাকে আবিষ্কার করা শিখে গেছে। সেখানে তো আর এবিসি 1 2 3 এরকম ডেটা না, সেখানে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে, সেগুলির বিন্যাস, কম্বিনেশন, সেগুলিও কিন্তু এই এনকোডিং করা, সেগুলি ডেটা সায়েন্স দিয়ে করা হচ্ছে। ডেটা ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ড্রাগ ডিসকভারি, কোন ড্রাগে কোন কাজ করবে না করবে, প্রেডিক্টিভ অ্যানালাইসিস, ইমেজ অ্যানালাইসিস। আপনার এই যে কোভিড এর সময় যখন টেস্ট করা মুশকিল হচ্ছিল, যে টেস্ট করতে করতে ধরেন 10 12 দিন লেগে যাচ্ছিল বা 20 দিন লেগে, ততদিনে রোগী মারা যাচ্ছিল, তখন অনেকে ইনিশিয়েটিভ নিয়েছিল যে তার এক্স রে রিপোর্টের ইমেজ অ্যানালাইসিস করেই কোভিড হয়েছে কিনা হয় না এটা বলে দিচ্ছিল। এরকম সফটওয়্যার কিন্তু তৈরি হচ্ছে, এটাও ডেটা সায়েন্সের ফসল। তো ব্যাংকিং সেক্টরে, হেলথ কেয়ারে, এডুকেশনে, গভর্নমেন্টে, রিটেইলে, ট্রান্সপোর্টেশনে, ইন্স্যুরেন্সে, সব জায়গাতেই এখন ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ব্যবহার হচ্ছে। আমরা আরো করে যদি বলি, এখানে লিস্ট করেছি: কাস্টমার সেগমেন্টেশন, সেলস ফরকাস্টিং, অনলাইন ফ্রড ডিটেকশন, তারপরে রিকমেন্ডেশন সিস্টেম, সেন্টিমেন্ট অ্যানালাইসিস। সেন্টিমেন্ট অ্যানালাইসিসটা হচ্ছে যে ধরেন ফেসবুকে যে কমেন্ট গুলি আমরা করি, আমাদের তো সাধারণ মানুষ, আমাদের কমেন্টের তো কত মূল্য নাই, কিন্তু ধরেন একটা প্রেসিডেন্ট ট্রাম্প বা এরকম বড় বড় সেলিব্রিটি, তার টুইটারের পোস্টে লক্ষ লক্ষ কিন্তু কমেন্ট আসে। এখন ট্রাম্প যদি জানতে চায় যে আমার এই পোস্টে নেগেটিভ কমেন্ট কতগুলি এসেছে, পজিটিভ কমেন্ট কতগুলি এসেছে, তাইলে কি একটা একটা করে পড়ে একটা মানুষের সিদ্ধান্ত নেওয়া সম্ভব? সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ওই 1 মাস লেগে যাবে খালি ওইগুলি পড়তেই। তো আমরা যদি সেন্টিমেন্ট অ্যানালাইসিস কোনো ইঞ্জিন আমরা যদি চালাই দিই, সেন্টিমেন্ট অ্যানালাইসিস কিন্তু উইদিন এ মিনিট কিন্তু ওই লক্ষ লক্ষ কমেন্ট পড়ে বলে দেবে যে তোমাকে 40% নেগেটিভ, 30% পজিটিভ, এত পার্সেন্ট নিউট্রাল, একটা হিসাব কিন্তু দিয়ে দেবে, এবং সেটার উপরে কিন্তু ট্রাস্ট করা যায়। এটাই সেন্টিমেন্ট অ্যানালাইসিস। মেশিন ট্রান্সলেশন, এই যে আমরা গুগলকে দিয়ে ট্রান্সলেট করে নিচ্ছি বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এটা হলো মেশিন ট্রান্সলেশন। স্পিচ টু টেক্সট, স্পিচ টু টেক্সট আমি যে বললাম প্রথমে বই লিখি, এই বই কিন্তু এখন আর আসলে আমি লিখি না, আমি গুগলে গিয়ে মুখে বলি এবং ওখানে লেখা হয়ে যায়, কিছু কারেকশন করি, ওটাকে আমি আবার এমএস ওয়ার্ডে কপি পেস্ট করি। তো আসলে এখন আমার তাহলে কি বলবো, বই লেখা আর বলা যাবে না, বই পড়ি বলতে হবে। টেক্সট টু স্পিচ, একইভাবে টেক্সটকে স্পিচ করে দিচ্ছে। অপটিক্যাল ক্যারেক্টার, এটা আমাদের এতে থাকবে, এই ওসিআরটা থাকবে প্রজেক্টটা। কিভাবে ওসিআর তৈরি করা যায়, এগুলি সবই কিন্তু আপনার এই মেশিন লার্নিং এর ফসল। ইমেল স্প্যাম ডিটেকশন, এটাও থাকবে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস তো 2বার হয়ে গেছে, একবার বললাম। চ্যাটবট, স্পেল চেকিং, গ্রামার চেকিং, কিওয়ার্ড সার্চিং, অ্যাডভার্টাইজমেন্ট ম্যাচিং, এগুলি সবই মেশিন লার্নিং এর রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। তো থ্যাংক ইউ আমাকে এতক্ষণ শুনলেন। আমরা আশা করি আপনাদেরকে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং সম্পর্কে ধারণা দিতে পেরেছি। আহ, এরপরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, প্রশ্ন থাকে, এখন আমরা ইন্টারেক্টিভ কেয়ারস এর একজন আহ, কথা বলবেন বলেছিলেন, তাকে আশা করছি। তারপরে আমাদের কিউএ সেশন শুরু হবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ সো মাচ আফতাবুল স্যার আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন সিয়াম ভাইয়াকে রিকোয়েস্ট করবো ফ্লোর নেওয়ার জন্য। সিয়াম ভাইয়া, ওভার টু ইউ। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু বলবেন? জি ভাইয়া। জি, শোনা যাচ্ছে।
জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শিফা আপু ওয়ালাইকুম। এবং স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি কাজী মারুফ রহমান সিয়াম। এতক্ষণ খুব ইনফরমেটিভ একটা ডিসকাশন শুনছিলেন। তো আশা করি সবাই বেনিফিটেড হয়েছে এবং নতুন করে আমার তেমন কিছু বলার নেই। তো তারপরে আমাদের কোর্সের বিষয়ে জাস্ট শর্ট একটু আপনাকে ইনফরমেশন দিয়ে যাচ্ছি। তো এখানে মূলত ইনস্ট্রাক্টর হিসেবে অবশ্যই অলরেডি জেনে গেছেন আমাদের সম্মানীয় আকসাদুর রহমান স্যার কিন্তু অলরেডি ছিলেন এই কোর্সের মধ্যে। পাশাপাশি আমাদের এখানে সাব্বির হোসেন রসি ভাই আছেন এবং আরাফ মুস্তাফি ভাইয়ের মতো এক্সপার্ট যারা ইনস্ট্রাক্টর রয়েছেন পুরো বাংলাদেশের টপ নচ, ওনারা কিন্তু ছিলেন। এবং আমাদের কোর্সের মধ্যে মূলত আপনারা 60+ লাইভ ক্লাস পাচ্ছিলেন। তার পাশাপাশি আপনি 150টা প্রি রেকর্ডেড ভিডিওস, 10টার উপরে রিয়েল লাইফ প্রজেক্ট আপনাকে করানো হচ্ছে এই কোর্সের মধ্যে। এবং কোর্স কমপ্লিট করার পর অবশ্যই অনেকে হয়তোবা স্কিল নিয়ে বাজারে ঘোরে জব মার্কেটে, বাট এই জিনিসটা আপনাদেরকে করতে হচ্ছে না। কোর্স কমপ্লিট করার পরে আমরা জব প্লেসমেন্টের ফেসিলিটিস দিচ্ছি, বিকজ আমরা 100+ কোম্পানির সাথে ডিরেক্টলি অ্যাফিলিয়েটেড। সো এই সেক্টরটা যেহেতু এখন বাংলাদেশে খুব গ্রোয়িং সেক্টর, তো অবশ্যই আপনাকে কানেকশন নেটওয়ার্কিং কিন্তু অবশ্যই করে রাখতে হচ্ছে। তো আমার মনে হয় যে পুরো বাংলাদেশের মধ্যে এটা একটা বেস্ট প্ল্যাটফর্মে বলতে পারেন। তো আজকে মূলত আমাদের যে কোর্স ফিটা আছে, কোর্স রেগুলার কোর্স ফিটা হলো আমাদের 6,000 টাকা। বাট আপনারা যারা আজকে এনরোল করবেন বা ইন্টারেস্টেড আছেন, তো আমি চ্যাট বক্সে আমার নাম্বারটি শেয়ার করে দিচ্ছি। অবশ্যই যোগাযোগ করবেন, কজ আমাদের এখানে আজকে ঈদ সালামি উপলক্ষে স্কলারশিপ যাচ্ছিল আর কি, রেগুলার কোর্স ফি এর উপরে হিউজ একটা স্কলারশিপ যাচ্ছে। তো আমার মনে হয় যদি আমি যেগুলো শেয়ার করে দিই আমার নাম্বারটা, আপনি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারেন, আপনারা ডিরেক্টলি কল করতে পারেন। আজকে যদি এনরোল করেন তাহলে এই ফেসিলিটিস গুলো পাচ্ছেন। তো আশা করি আমি থাকছি, যে কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আর থ্যাংক ইউ শিফা আপু, আপনি ফ্লোর নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাইয়া এত সুন্দর করে আমাদের কোর্সের সম্পর্কে বলার জন্য। এখন আমি হচ্ছে আকসাদুল স্যারকে আবার ফ্লোর দিয়ে দিচ্ছি। স্যার, ওভার টু ইউ। জি, তাহলে এখন আমাদের প্রশ্ন পর্ব হলে আমার মনে হয় যে হ্যান্ড রেজ করলে ভালো হয় এবং আহ, একজন একজন করে তখন আমরা। জি, লার্নার্স আপনারা কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন্স থাকলে হ্যান্ড রেজ করবেন, তারপর আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিচ্ছি। কারো প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করেন, অথবা হ্যান্ড রেজ করলে আনমিউট পারমিশন দিয়ে দিবে। আচ্ছা, করেছেন ওই যে সাগর সাহা এবং আরমান। সাগর সাহা ভাইয়া, কাইন্ডলি আপনি স্টার্ট করবেন, আমি আপনাকে আনমিউট করার পারমিশন। হ্যালো স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ স্যার, আমি তো কোনো সিএসসি স্টুডেন্ট না, কিংবা মানে আমি তো বাইরে, ঠিক আছে, আমি তো জুওলজিতে অনার্স কমপ্লিট করা, আমি কি এই কোর্সটা ঠিক মতো করতে পারবো? হ্যাঁ, আমি তো এই বিষয়ে আমার এই কোর্সের মধ্যে, এই লেকচারের মধ্যে বললাম আপনি জুলজিতে করলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে একটু কষ্ট করে প্রোগ্রামিংটা শিখতে হবে, আমরাই শিখাই দেব। মানে আপনার সিএসসি রা যেটা করে, ওদের প্রোগ্রামিং পার্টটা অনেক সময় আগের থেকে শেখা থাকে, তবুও পাইথন শেখা থাকে না, হয়তো সি শিখে বা জাভা শিখে সেইটা একটু লাভবান হয়। কিন্তু আপনি তাছাড়া কোনো অংশে কম না, আপনিও কিন্তু শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। জি সাগর ভাইয়া, আপনার যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে কাইন্ডলি একটু হ্যান্ডটা লোয়ার করবেন, আমরা পরের জনকে সুযোগ দিতে চাচ্ছি। আরমান শান্ত ভাইয়া, আপনি এখন কাইন্ডলি আপনার কোয়েশ্চেন করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি প্লিজ। স্যার, আমার একই টাইপের কোশ্চেন ছিল। আমিও সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, প্লাস আপনি স্ট্যাটের কথা বললেন, স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স। আমি বিবিএ বা এমবিএ শেষ করেছি আর কি, যদিও স্ট্যাটিস্টিক্স এর দু একটা বেসিক কোর্স আমাদের ছিল। তো একই টাইপের কোশ্চেন আর কি আমারই ছিল, যে আমার জন্য কতটুকু সহজ বা এখানে কঠিন। এই সাথে সাথে এটাও বলা হয়েছিল যে ম্যাথমেটিক্স বলেন, স্ট্যাটিস্টিক্স বলেন, এগুলির অ্যাডভান্স লেভেলের কিছুই লাগবে না। বেসিক যে জিনিসগুলি লাগবে সেটার জন্য তো আমরা 8টা ক্লাস রেখেছি স্ট্যাটিস্টিক্স এ, তাই না? জি। স্ট্যাটিস্টিক্স এর 8টা ক্লাসে আমরা স্ট্যাটিস্টিক্স এর বেসিক শেখাতে পারবো না? অবশ্যই শেখাতে পারবো। এখন এইগুলি নির্ভর করে আপনি কতটুকু
কতটুকু কনসার্ন, কতটুকু মানে ইন্টারেস্টেড তার উপরে নির্ভর করে। আপনি অবশ্যই পারবেন, কিন্তু আপনি যদি ক্লাস না করেন, আপনি যদি না শিখেন, আপনি যদি ফলো না করেন, অনেকে আছে কি যে ধরেন এমনি ভর্তি হয়, হওয়ার পরে দেখা যায় এখানে তো প্রোগ্রামিং আছে, এটা তো ঠিক যে আপনাকে একটু বুঝতে হবে, কষ্ট করতে হবে, পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা ক্লাস ফলো করলে আমি ওভার শিওর যে আপনি পারবেন। এখন ক্লাস ফলো না করলে, প্র্যাকটিস না করলে তো পারবেন না। ডিপেন্ডস করছে আপনার উপরে। ধন্যবাদ স্যার। স্যার আর যদি মানে একজন মানুষ কোনো জব করে প্রফেশনাল লাইফ কন্টিনিউ করে, তো উইকলি ক্লাস করে মানে সময় আসলে পাওয়া যাবে কিনা? ক্লাসের সময় তো ধরেন 1.5 ঘন্টা লাগে। এটা আমরা এমন ভাবে সেট করেছি যে রাত্রি 9:30 থেকে 11টা। তো এটা জব করলে অসুবিধা নাই। আর এরপরে আপনাকে দেখা গেল যে প্রতিদিন যদি আপনি 1-1.5 ঘন্টা করে দিতে পারেন, বা ছুটির দিনগুলোতে যদি আপনি মোটামুটি সময় দিতে পারেন, 3-4 ঘন্টা একদিনে দিয়ে দিলেন, এরকম সময় হাতে থাকলে আপনি করতে পারবেন কন্টিনিউ। আর যদি মনে করেন যে আমার একেবারেই সময় নাই, সেক্ষেত্রে অনেকে করে। কিভাবে করে? ওই রেকর্ডিং তো লাইফ টাইম পায় আসলে। আমাদের এটা এখানে একটা সুবিধা, আগের দিনে যেমন ক্লাস করার পরে টিচার কি বললো, স্যার কি বললো, যদি আমি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকি তাহলে শেষ, আর ওইটা আর শোনা সম্ভব হয় না। এখানে অনেকে ওই রেকর্ডিং গুলি পায়, রেকর্ডিং হয়তো তাৎক্ষণিক ক্লাস করতে না পারলেও পরবর্তীতে সেগুলি যখন সময় পায় তখন সে কিন্তু শিখে। শেখার পরে আবার আমাদের আলাদা আরো ক্লাস থাকে, কনসেপচুয়াল ক্লাস থাকে, সাপোর্ট ক্লাস থাকে, সেখান থেকে সে কিন্তু শিখে নেয়। তো শেখার ইচ্ছা থাকলে ডেফিনেটলি এগুলি করা যায়। বা আপনি যদি মনে করেন আগের ব্যাচের স্টুডেন্ট, হয়তো কোনো কারণে এই ব্যাচে আপনার চাকরির ব্যস্ততার কারণে আপনি ক্লাসগুলি কন্টিনিউ করতে পারেন নাই, আপনি শুধুমাত্র উম আহ, হয়তো কয়েকটা ক্লাস কন্টিনিউ করেছেন, এখন আর বুঝতেছেন না, পরের ব্যাচের সাথে আপনি ডিসকাউন্টেড মূল্যে, মানে এমনিতে ডিসকাউন্টেড তো আছে, আরো ডিসকাউন্টেড মূল্যে আপনি ভর্তি হতে পারবেন, যেহেতু আপনি এক ব্যাচে ছিলেন। তো এরকম ফ্যাসিলিটি আছে। জি স্যার, ধন্যবাদ স্যার, আমি আমার উত্তর পেয়ে গেছি মনে হয়। ওকে। লাইভ ক্লাস গুলার কি ভিডিও পাওয়া যাবে নাকি না? যে লাইভ হ্যাঁ, ক্লাস হ্যাঁ, লাইভ ক্লাসগুলির ভিডিও তো পাবেনই, এবং এটা লাইফ টাইম পাবেন। এটা স্যার শুধু আমাকে এক ভালো দুই পাচ্ছেন? দিনের জন্য না, এটা আপনি সব সময় পাবেন। স্যার আমি কিছু বলতে চাচ্ছিলাম। হ্যালো শিওর, বলেন। স্যার, আমি ভাইয়া হচ্ছে আপনি কাইন্ডলি আপনার হ্যান্ডটা হ্যালো হ্যাঁ বলেন, অসুবিধা নাই, আহ, আপনি তো। হ্যাঁ, আর ওই যাদের প্রশ্ন অ্যান্সার হয়ে গেছে হ্যান্ডটা একটু নামাই ফেলেন। বলেন, তুহিন হোসেন, বলেন। হ্যাঁ স্যার, আমি হচ্ছে কারেন্টলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছি, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে, এবং আমি ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে চাই, এবং ফিনান্সিয়াল ডেটা সায়েন্সে স্পেশালি। আমি হচ্ছে ইউটিউব দেখে এবং এআই এর অ্যাসিস্ট্যান্স নিয়ে আপনার পাইথনের যে বেসিকটা আছে বেসিকটা শিখে ফেলছি, এবং এখন প্যান্ডাস এবং মিটপ্লটলিব এগুলো দিয়ে অল্প পরিসরে কাজ করতে পারি। তো এখন আমার জন্য যদি আপনি কিছু রিকমেন্ডেশন করতেন যে আমার কোন দিকে ফোকাস করলে আরো ভালো আমাদের হবে। ক্লাসে, আমাদের যে মনে করেন প্রথম 5-6টা ক্লাস থাকে, সেই ক্লাসগুলি আপনি শিখেছেন। এরপরে আমরা যেটা সায়েন্সের জন্য যে এসকিউএল এর যে ক্লাসগুলি আছে, তারপরে স্ট্যাটিস্টিক্স এর যে ক্লাসগুলি আছে, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এর যে ক্লাসগুলি আছে, সেগুলি আপনি শিখতে হবে আপনাকে। সেগুলি এই ক্লাসে কভার করবেন। আমি বুঝাইতে পেরেছি? যেটুকু শিখেছেন সেটুকু হয়তো আমাদের ক্লাসের প্রথম 5-6টা ক্লাস আপনার না করলেও হবে, বা ওই সমমানের আপনি শিখেছেন, তো বাকি আপনাকে এখনো শিখতে হবে। জি। আর কেউ? আমি তাহলে এখন আহসান হাবিব ভাইয়াকে ফ্লোর দিতে যাচ্ছি। ভাইয়া আপনি আপনার কোয়েশ্চেন একটু কাইন্ডলি আসুন। আনমিউট করেন ওনাকে, উনি তো মিউট করা আছে। উম, হাসান উম, হাবিবকে আনমিউট করেন। আহ, স্যার আনমিউট করার পারমিশন দেয়া আছে, আই প্রিজিউম ওনার ও, ওখানে কোনো দেওয়া আছে, সমস্যা তাহলে হচ্ছে। আনমিউট আহ, করে হ্যাঁ প্রশ্ন। হ্যাঁ স্যার, স্যার এখানে আপনাদের এখানে কি কোনো ইন্টার্নের সুযোগ আছে, বা আমি কোর্স শেষ করে ইন্টার্নি করতে পারবো? এইটা তো একটা লার্নিং প্ল্যাটফর্ম, এখানে তো আর একটু আমি ইন্টারাপ্ট বলেন। করলাম স্যার, আমরা কাইন্ডলি একটু রেলেভেন্ট কোয়েশ্চেন করি। এই ধরনের ইন্টার্নশিপের কোয়েশ্চেন গুলো আই প্রিজিউম এগুলো অনেক পার্সোনাল এবং প্রাইভেট স্পেসে করলে বেটার হয়, এখানে না। আপনার যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে কাইন্ডলি আপনি হ্যান্ডটা লোয়ার করবেন, আমরা অন্য আচ্ছা একজনকে ঠিক আছে, আমি আমার প্রশ্ন পেয়ে গেছি, আপনি ক্যারিয়ার করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া।
আমি তাহলে এখন রিকোয়েস্ট করবো তুহিন হোসেন ভাইয়াকে আপনার কোয়েশ্চেনটা কন্টিনিউ করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। মোহাম্মদ আহসান আমি বলছি। জি বলেন প্লিজ। স্যার, আমি একটা ব্যাংকে আছি আর কি, সোনালী আচ্ছা ব্যাংকে জব করছি। তো আচ্ছা এখন আমি ডেটা সায়েন্স নিয়ে একটু আগ্রহী ছিলাম, তাই আমি আপনার এটা দেখলাম। আমি স্যাটিসফাইড আপনার জ্ঞানগর্ভ যে দিক নির্দেশনাগুলো দিলেন। তো এখন আমি আমার ব্যক্তিগত যে সমস্যাগুলো ফেস করি সেটা আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। যে আমি যেহেতু ফুল টাইম একটা জব করি, ধরেন ৬টা বা ৭টা পর্যন্ত আমার বিজি থাকা লাগে, আবার ফ্যামিলি আছে, ইয়ে আছে। সেক্ষেত্রে আমি এদিকে যদি মুভ করি, সেক্ষেত্রে আমার মানে সত্যি কথা বলতে এই সুদভিত্তিক যে ব্যাংকিং ব্যবস্থা, এইটা নিয়ে আমি চাকরি করলেও, যেহেতু সরকারি ব্যাংকে জব করি, একটি স্টেবল জব, কিন্তু তারপরেও আমার মানে নিজের কাছে খারাপ লাগা আছে যে যদি কখনো সুযোগ হয় আমি আমার ইয়েটাকে সুইচ করার তো মতো পসিবিলিটি তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমি সুইচ আপনার করব। তাহলে প্রশ্নটা কি যে এখানে পারবেন কি পারবেন না এই চাকরি এটা করার আমি পরে, সুযোগ এটা তো? তৈরি করতে পারবো কিনা। আচ্ছা এইটা আসলে ডিপেন্ড করতেছে তো আমি এই প্রশ্নের অ্যাকাউন্টিং অ্যান্সার দেওয়া খুব ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আর কি, অ্যাকাউন্টিং এই প্রশ্নের অ্যান্সার দেওয়া খুব ইয়ে কঠিন। করছি। জি বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এই প্রশ্নের অ্যান্সার দেওয়া কঠিন এই জন্য বলতেছি যে আপনার মতো এরকম ব্যাংকে বা বিভিন্ন জায়গায় চাকরি করার পরেও অনেকজন কিন্তু ক্যারিয়ার শিপমেন্ট করে এই ডেটা সায়েন্টিস্ট বলেন, ডেটা অ্যানালিস্ট বলেন, হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। আবার অনেকে কিন্তু পাচ্ছে না। কারণ আপনি কতটুকু সময় দিতে পারবেন এটা ঠিক। আপনি কিন্তু শুধু এইখানে আসলেন আর এই হয়তো দু একটা ক্লাস করলেন আর আপনি ডেটা সায়েন্টিস্ট হয়ে যাবেন, এমন হবে না কিন্তু। তো আপনি জি স্যার। যেভাবে আমি বললাম যে আপনি প্রতিটা ক্লাস যদি করেন, ক্লাসের সাথে সাথে ডেইলি 1-1.5 ঘন্টা সময়, ডেইলি না হইলেও ছুটির দিনগুলোতে যদি সময় দিতে পারেন, বা এখন সময় না দিতে পারলেও কোনো এক সময় আপনি সময় আপনাকে দিতে হবে, এখানে শিখতে গেলে সময় দিতে হবে, তাহলে আপনি পারবেন। এটা হলো আমার কথা। আর সময় যদি জি, না দেন আপনি পারবেন না। এইখন আপনি সময় দিতে পারবেন কি না পারবেন সেটা তো আর আমি বলতে পারবো না। স্যার আরেকটা কোশ্চেন। বলেন। ঠিক আছে। স্যার এই ডেটা সায়েন্সের রিমোট জবের স্কোপ কতটুকু, আর আমি যদি এটাকে আমার রিসার্চ টুল হিসেবে নিতে চাই, ধর রিসার্চ টুল হিসেবে এটা নেওয়া কতটা যুক্তিযুক্ত হবে যদি আপনি বলতেন। রিসার্চের জন্য তো ডেটা সায়েন্স, বিশেষ করে এমএল পার্টটা তো রিসার্চের জন্য লাগেই। রিসার্চেরই কাজ, এমএল মানেই রিসার্চ আসলে, বুঝছেন? আপনি যে প্রেডিকশন গুলি করবেন এটা রিসার্চের কাজই। এবং আপনি যে রিমোট জবের কথা বলছেন, রিমোট জবেও কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন ফাইবারে যান কিংবা এখানে যে ক্যাগলের মধ্যেও অনেক জব ঝুলতেছে আসলে। রিমোট জব প্রচুর আছে, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, এগুলিতে প্রচুর রিমোট জব আছে। কিন্তু সেই পরিমাণ আপনাকে কোয়ালিফাইড হতে হবে, নিজেকে যোগ্য করে তুলতে হবে কাজ করার জন্য, তাহলে রিমোট জবের কোনো অভাব নাই। থ্যাংক ইউ স্যার। Okay. জি, পরবর্তী এই যে তানিশা বা মৌসুমী, হ্যাঁ, বলেন তানিশা একজন। তোহা আপু কাইন্ডলি বলবেন, আপনাকে আনমিউট করার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। আমি পাইথনের ক্লাস করেছি কিছু। আমি পাইথন পারি, আমি জুলজি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি। তো আমি আপনি আপু যেটা আপনাকে বলছেন, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, একটু লাউডলি। হ্যাঁ সরি আ- আপু, মানে পিসিতে কথা বলছি, একটু সমস্যা আছে আমার এই আপনি মাইক্রোফোনটা। পাইথন পারেন এতটুকু শুনেছি, তারপরে বলেন। হ্যাঁ, তো আমি জুলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। জুলজি ডিপার্টমেন্টে, জি বলেন তারপরে। ওই স্ট্যাটিস্টিক্সের আমি ওই যে 8টা ক্লাস বেসিকের হবে কি, মানে অ্যাডভান্স ক্লাসগুলো আপনি অ্যাডভান্স না পারে কি শিখতে পারবো আমি ডাটা অ্যানালাইসিস। বুঝি না আসলে শেষের দিকে, আপনি স্ট্যাটিস্টিক্সেও করেছেন, তো প্রশ্ন কি? প্রশ্ন শুনি নাই। বলছি যে বেসিক 8টা ক্লাসে আপনি বেসিক শিখাবেন, তো অ্যাডভান্স গুলা কিভাবে হবে নাকি তাই? অ্যাডভান্স না শিখতে ও পারলে কি? মানে আমরা এখানে বেসিক শিখাবো, অ্যাডভান্স কিভাবে শিখবেন এরকম মনে হয় প্রশ্ন, হ্যাঁ, নাকি? জি। আচ্ছা, বেসিক শিখাবো বলতে আমরা যা লাগবে ততটুকুই শিখাবো। আমরা
মনে করেন যে আমাদের যে মডেলগুলি ডেভেলপমেন্ট করতে যতটুকু লাগবে ততটুকুই শিখবো। এখন এইখানে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর তো অ্যাডভান্স বলে কোনো শেষ নাই। এইটারই দেখা যাচ্ছে যে বসেরও বস থাকে না, আপনার এখানে শেখার কোনো শেষ নাই। তো এইখানের কোর্সগুলি যদি আপনি সব কমপ্লিট করে ফেলতে পারলে আমাদের পরবর্তীতে ডিপ লার্নিং আছে, মানে এই কোর্সেই আছে ডিপ লার্নিং, সেখান থেকে যদি আপনি আরো অ্যাডভান্স শিখতে চান সেক্ষেত্রে আমাদের এই ইন্টারেক্টিভ কেয়ারস এরও সামনে কোর্স আসতেছে। আপনি যদি এনএলপির উপরে স্পেশালাইজেশন আনতে পারেন, ইমেজ প্রসেসিং এর উপরে স্পেশাল, তখন ওই আরো স্পেসিফাইড হয়ে যেতে হবে। সেই কোর্সগুলি আসবে, ইন্টারেক্টিভ কেয়ারস এ আসবে। এখান থেকেও করতে পারেন, বা ইন্টারন্যাশনাল অনেক জায়গা আছে, ইউডেমি আছে, কোর্সেরা আছে। বাংলাদেশে অবশ্য তেমন খুব একটা নাই, আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই, থাকলে থাকতেও পারে। শিখার ইচ্ছা থাকলে আপনি পারবেন, আর ইউটিউব তো আছেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার আমার আমি একটু তানিহা তোহা আপুকে বলবো যে আপনার কোয়েশ্চেনটা কন্টিনিউ করে তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আপু, আমি বলছি কোর্স শেষ করে মানে সাকসেস হওয়ার সম্ভাবনা কতটুকু আপনাদের এই কোর্সটা সম্পূর্ণ করে? বলেন তো কি বললেন উনি, কি বলতে চাচ্ছেন? স্যার অ্যাকচুয়ালি আমি ক্লিয়ারলি ওনাটা শুনতে পাই নাই, অ্যাপোলোজাইজ। ওনার সাউন্ড হচ্ছে অনেক বেশি কম ছিল। তাহলে আমার নেক্সট কোয়েশ্চেন আই আচ্ছা, প্রিজিউম। নেক্সট কোয়েশ্চেনে চলে যান। আসলে জি, বুঝতে আমি পারছি। এখন মৌসুমী আক্তার আপু আপনার কাছে যাচ্ছি, আপনি একটু কাইন্ডলি কোয়েশ্চেন করুন। আর উনি বলেছেন যে মানে এই কোর্স করার পরে জবের অপরচুনিটি কতটুকু, এটা মানে কোয়েশ্চেন করেছেন। জবের অপরচুনিটি, এটা আরো অনেকের প্রশ্ন থাকতে পারে, এটার অ্যান্সার দিই। জবের অপরচুনিটি এখানে দুই রকমের আছে। মেশিন লার্নিং ডেটা সায়েন্সের জবের অপরচুনিটি দুই রকম, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে আপনার বাইরে, দেশের বাইরে। দেশের বাইরের হ্যালো, দেশের বাইরের অপরচুনিটি গুলি আসলে সেখানেও আবার দুই ভাবে। একটা হচ্ছে যে আপনি যে কোনো বাংলাদেশি কোম্পানিতেই আপনি জব করবেন, কিন্তু তারা কাজ করে দেশের বাইরের জন্য। বা আপনি ডাইরেক্টলি, এখান থেকে তো অনলাইনের যুগ, আপনি ডাইরেক্টলি বাংলাদেশে বসে বিভিন্ন দেশে কিন্তু আপনি জব করতে পারেন, সেই অপরচুনিটি গুলি আপনি গ্রাব করতে পারেন। তবে বিদেশের যে জব অপরচুনিটি গুলি আছে, ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালিটিক্সেই সব থেকে বেশি আমি মনে করি। অনেক কাজ কিন্তু আপনি আছে, সেটা আপনি বিভিন্ন সাইটে আছে বা বিভিন্ন আপনার প্রতিষ্ঠানে আপনি সরাসরি অ্যাপ্লাই করলে আপনি কাজ পাবেন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে মেশিন লার্নিং এর, বাংলাদেশের লোকাল কোম্পানির কথা বলছি, মেশিন লার্নিং এখনো পিছায় আছে, অতটা সার্কুলেশন এখনো হচ্ছে না। তবে ডেটা সায়েন্স বা এই যে কি বলে এটা, ডেটা অ্যানালাইসিস বলেন, এই যে আহ, এটার কাজ কিন্তু দিন দিন গ্রোয়িং। এখন প্রত্যেকটা ব্যাংক বলেন, প্রতিষ্ঠানই বলেন, ডেটা অ্যানালিস্ট কিন্তু হায়ার করা শুরু করেছে। সো গ্রোয়িং বাংলাদেশের প্রেক্ষাপটে। নেক্সট। মৌসুমী আক্তার আপু কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করবেন। হ্যালো, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। জি, আমার কোশ্চেন হচ্ছে কমার্স গ্রাজুয়েটদের এই কোর্সটা করে কোন কোন এরিয়াতে কাজ করা যাবে আর কি? আমরা তো আর সব কমার্স, আহ, হ্যাঁ বলেন। আমরা তো মেবি সব কাজ করতে পারবো না। না, কেন করতে পারবেন না? কমার্স গ্রাজুয়েট, আসলে এই ব্যাপারটা হয়েছে কি, ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এটা কিন্তু কোনো স্পেসিফিক সাবজেক্টকে ক্যারি করে না। কারণ কি, কারণ হচ্ছে যে এটার কাজ কি বলেন, কাজটা হচ্ছে যে ডেটাকে অ্যানালাইসিস করে ইনসাইট বের করা। এই তো ডেটা সায়েন্স, তাই না? তাহলে ডেটাকে অ্যানালাইসিস করে ইনসাইট বের করতে গেলে, বরং আপনি যদি কমার্সের হন, আপনি যদি বিভিন্ন রকমের বিজনেস ডোমেইন থাকে, ডেটা বোঝেন আপনি, তাহলে আপনার জন্য সুবিধা আরো বেশি। যে আপনি ডেটা, বিভিন্ন রকমের ডেটা আপনার সামনে আসবে, প্রতিষ্ঠানের ডেটা, আপনার প্রতিষ্ঠানের ডেটাও হইতে পারে। সেই ডেটাকে অ্যানালাইসিস করে বিভিন্ন রকমের ইনসাইট বের করতে হবে। সেখানে কমার্স ব্যাকগ্রাউন্ড হলে আরো ভালো। আর কি ধরনের কাজ করতে পারবেন, মানে এই যে ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্টিস্ট, এই ধরনের কাজই করতে পারবেন। এর বাইরে তো আর এখানে ডেটা সায়েন্স করে আপনি তো আর ধরেন কি বলবো, আপনি তো আর ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সায়েন্স করতে পারবেন। আপনি ডেটা অ্যানালাইসিস, ডেটা প্রেডিকশন, ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, এই কাজগুলি আপনি করতে পারবেন। আচ্ছা, আমরা ডেটার উপরে যে কাজগুলো ওগুলা আমাদের রাইট, করতে পারবো। রাইট। আর আমাদের এক্ষেত্রে জবের কোনো ইয়ে আছে?
মানে কাজটা শিখলে আমাদের হেল্পফুল হবে? ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে যেটা করে আপনাদের এই জব প্রিপারেশনের জন্য বিভিন্ন রকমের প্রস্তুতিমূলক ক্লাস নেয় আপনার ইন্টারেক্টিভ কেয়ার্স এর সাথে। আমি যতটুকু জানি এটা ইন্টারেক্টিভ কেয়ার্স এর, আপনি ভালো বলতে পারবেন যে বলেন আপনি কি কি আপনাদের আছে। জি, আসসালামু আলাইকুম আপু। আমাদের এখানে বেসিক্যালি ক্যারিয়ার কাউন্সিলিং এবং জব প্লেসমেন্ট সাপোর্ট যেটা আছে, আমাদের যে পার্টনার কোম্পানিজ গুলো যদি কখনো তাদের হায়ারিং প্রয়োজন হয়, তাহলে আমরা তাদের জন্য হায়ারিং এর কাজটা বেসিক্যালি করে দিই। এবং তাছাড়াও আর ডিটেলস এর জন্য আপু আমি আপনাকে টেক্সট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি ওই নাম্বারে যোগাযোগ করেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি, আরো তাড়াতাড়ি করেন, রোজা রমজানের দেশে অনেক রাত হয়ে যাচ্ছে, তো দ্রুত আমরা কথাগুলো সারি। জাহিরুল ইসলাম ভাইয়া, কাইন্ডলি আপনার কোয়েশ্চেনটা করবেন। আনমিউট করে একটু প্রশ্ন করেন। জাহিরুল ইসলাম, হাত উঠাইছেন আপনি। জি, আসসালামু আলাইকুম। আমাকে শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম। জি, শোনা যাচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার, বলেন। জি, আমি এমএসসি ম্যাথমেটিক্সে এমএসসি করেছি, এখন অ্যাসিস্ট্যান্ট হেড পোস্টে জব করছি। তো আমি ওই রিসার্চ এবং গবেষণা পিএইচডি করার জন্য, রিসার্চ এবং গবেষণার জন্য আমার এই ডেটা সায়েন্স শিখলে কোনো কাজে আসবে কিনা? অবশ্যই কাজে আসবে। আপনি তো একেবারে মানে সঠিক এ, লোক আসলে ডেটা সায়েন্স মেশিন লার্নিং শেখার জন্য। কারণ আপনার রিসার্চ করতে গেলে আপনার তো বিভিন্ন রকমের ডেটা কালেকশন করতে হয়। রিসার্চ মানে তো ডেটা কালেকশন করতে হয়, বিভিন্ন রকমের আপনার অ্যানালাইসিস করতে হয়। তখন আপনি রিসার্চের মধ্যে এই টুলস গুলি যদি না জানেন, তাহলে অ্যানালাইসিস গুলি করবেন কিভাবে, তাই না? আপনি জি, বিভিন্ন রকমের, তো তার মানে আপনাকে শিখতেই হবে এই অ্যানালাইসিস করার পদ্ধতিগুলি। তারপরে আপনাকে, আপনি তো ম্যাথমেটিক্স এর মানুষ, আপনি তো অবশ্যই লিনিয়ার অ্যালজাবরা, লিনিয়ার রিগ্রেশন এগুলি শুনেছেন। জি এগুলির স্যার। মাধ্যমে এগুলির মাধ্যমে আপনাকে বিভিন্ন রকমের অ্যানালাইসিস প্রেডিকশন করতে হবে। নিউমেরিক্যাল ডেটা হলে তো এগুলি দিয়ে করতে হবে, বা ক্লাসিফিকেশন করতে হবে। তখন আপনার অনেকে কিন্তু এই কারণে শুধু ডেটা সায়েন্স মেশিন লার্নিং শিখে যে মানে তার ধরেন অন্য ট্র্যাকের, তার ডেটা সায়েন্স শেখার, সে কাজও করবে না কখনো ডেটা সায়েন্সে, সে ডেটা সায়েন্টিস্ট হবেও না। কিন্তু তার ডেটাকে অ্যানালাইসিস করার জন্য তার তার এন্ডে ধরেন সে ইকোনমিক্সে পড়ে, সে ধরেন জুলজিতে পড়ে বা বোটানিতে পড়ে, কিন্তু তার অ্যানালাইসিস করতে গেলে ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, সেখানে বিভিন্ন গ্রাফ চার্ট আঁকতে হচ্ছে। তখন সে এই টেকনিক গুলি শিখবে কোথা থেকে? সেজন্য অনেকে ডেটা সায়েন্স পড়ে আসলে। সো আপনার কার্যকরী হবে রিসার্চে। থ্যাংক ইউ ফর ইউর নাইস কনভারসেশন। ওয়েলকাম। আচ্ছা, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। পার্টিসিপেন্টস, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা ইদার চ্যাট বক্সে ড্রপ করতে পারেন, অথবা আপনাদের আনমিউট করে কোয়েশ্চেনটা করতে পারেন। জাহিরুল ভাই, আপনার যদি কোয়েশ্চেন হয়ে যায় তাহলে কাইন্ডলি একটু আপনার হ্যান্ডটা লোয়ার করবেন, যদি আপনার কোনো কোয়েশ্চেন না থাকে। আচ্ছা, আর কারো কোশ্চেন না থাকলে আপনি শেষ করে দেন। আর কেউ হাত নাই দেখি। শিওর ভাইয়া, শিওর স্যার। একজন আহসান হাবিব, আপনি আনমিউট করেছেন। আপনার ভাইয়া, আপনার কোনো কোয়েশ্চেন আছে আহসান হাবিব ভাইয়া? জি, আমি একটু বলতে চাচ্ছিলাম যে পার উইকলি মানে কয়টা ক্লাস কয়টা হবে, আর কোর্সের মেয়াদ কতদিন? আপনার কোর্সের মেয়াদ হচ্ছে লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আপনি সব ধরনের ডিটেলস, এবং আমাদের পার উইকে হচ্ছে, একবার একটু কনফার্ম করে আপনাকে জানাচ্ছি, আমাদের পার উইক 3টা করে ক্লাস হয়ে থাকে। এবং আমি সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি, আপনি যদি আমাদের লিংকে চলে যান, তো ওখানে আপনারা পেয়ে যাবেন সব ধরনের ডিটেলস। মানে এটা অলমোস্ট 5 মাস লাগবে আপনার, 3টা জি করে জি, ক্লাস হলে 60টা ক্লাস শেষ হতে 5 5 মাস। থেকে 6 মাস বেসিক্যালি লাগবে। স্যাটারডেতে ক্লাস হবে, মানডেতে এবং ওয়েডনেসডেতে, এবং 3টা ক্লাসই 9:30 থেকে হবে। এবং তাছাড়া সাপোর্ট সেশন গুলো থাকবে, আমাদের সাপোর্ট সেশনের টাইমিংস গুলো দিয়ে দেওয়া হবে, না, এবং কনসেপচুয়াল ক্লাস হচ্ছে স্যাটারডে। স্যাটারডে মানডে তো হবে না, স্যাটারডে মানডে তো ব্যাচ অন চলতেছে, এটা আপনার পরের 3 দিন হইতে হবে। ফ্রাইডেতে কোনো ক্লাস করার সুযোগ নেই? না, ফ্রাইডেতে নাই, এটা হবে আপনার রবি মঙ্গল বৃহস্পতি।
কারণ ব্যাচ 2 আপনারা ভর্তি হবেন, ব্যাচ অন চলতেছে, ব্যাচ অন তো শেষ হবে না। আই এম সো সরি, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে কারেক্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ, স্যার যে ইনফরমেশন দিয়েছেন ওটাই কারেক্ট। এবং তাছাড়া আপনাদের কোনো হেল্প লাগলে আমি হচ্ছে আপনাদের ফার্দার কনভারসেশনের জন্য আমি আপনাদেরকে কোর্সের ডিটেলস দিয়ে দিয়েছি, এবং হচ্ছে আমি আপনাদেরকে মারুফ ভাইয়ের নাম্বারও দিয়ে দিয়েছি। কাইন্ডলি নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব কোয়েশ্চেনের সলিউশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইরফান মুশফিক ভাই, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? জি, আমার একটা কোশ্চিন আছে। আমি বর্তমানে IUPAT তে হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে পড়ি। আমি যদি ডাটা সায়েন্সের কোর্সটা কমপ্লিট করি তাহলে আমি কি কি ফ্যাসিলিটি পাবো, এটা একটু জানতে চাচ্ছিলাম আসলে। মানে আপনার এমটা কি? প্রথম কথা হলো যে এই কোর্স করে দুইটা উদ্দেশ্য নিয়ে। একটা হচ্ছে জি। যে আপনি যদি রিসার্চ করতে চান বা হ্যাঁ। পরবর্তীতে সেই ক্ষেত্রে আপনার ডেটা নিয়ে কাজ কম করার ব্যাপার থাকে আর কি। আপনি এগ্রিকালচারে পড়লেও আপনার এগ্রিকালচার রিলেটেড ডেটা কিন্তু কালেক্ট করতে হবে, এবং সেই ডেটা নিয়ে আপনাকে কিছু অ্যালগোরিদম শিখতে হবে। সেটার জন্য আপনি শিখতে পারেন এটা। আরেকটা হচ্ছে যে আপনি যদি আপনার কেরিয়ার সুইচ করে আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হিসাবে আবির্ভূত হতে চান, তাহলে আপনাকে ডেটা সায়েন্স শিখতে হবে। অথবা আপনার ডিপার্টমেন্টেও যদি ডেটা নিয়ে কাজ করার ব্যাপার থাকে তাহলে আপনি শিখতে পারবেন। আসলে আমি জি। এক্স্যাক্টলি আপনার এটা জানি না। আচ্ছা। এই পারপোজ গুলো আপনি নিজেই সিদ্ধান্ত নেন আপনার আছে কিনা। মেইনলি রিসার্চের জন্য হেল্পফুল হবে, তাই না? হ্যাঁ, রিসার্চের জন্য হবে, রাইট। ওকে, থ্যাংক ইউ স্যার। আর আমরা আর কোনো কোয়েশ্চেন নিতে পারছি না, অ্যাপোলোজাইজ আমাদের সময় স্বল্পতার কারণে। আর আই প্রিজিউম আমাদের আর কোনো কোয়েশ্চেন্সও নেই। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমি আপনাদেরকে যদি আবার একটু বলি আমাদের ক্যারিয়ার পাথটা নিয়ে, আমরা আপনাদের ক্যারিয়ার পাথে 150টার উপর প্রি রেকর্ডেড ভিডিও, তারপর 60টার উপর লাইভ ক্লাসেস এবং 24টার উপর কনসেপচুয়াল ক্লাসেস পাবেন। সাথে মক ইন্টারভিউ এবং ডেইলি সাপোর্ট সেশনসও হেল্প পাবেন। সাপোর্ট সেশনে আপনারা আপনাদের ক্যারিয়ার পাথে কোনো প্রবলেম এনকাউন্টার করলে সাপোর্ট সেশনে জয়েন করে সাপোর্ট ইনস্ট্রাক্টরের হেল্প নিতে পারেন। এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি একটা গুগল লিংক দিয়ে দিয়েছি, কাইন্ডলি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করবেন। এবং তাছাড়াও আপনার যদি আমাদের কোর্স সম্পর্কে আরো জানতে হয় আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে, তাহলে কাইন্ডলি আপনি সিয়াম ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন, আমি ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ এগেন, স্পেশাল থ্যাঙ্কস টু আসাদুল স্যার, যিনি এত বিজি ডে এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে এত ইনসাইটফুল একটা সেশন নিয়েছে। আই হোপ আমাদের সবারই হেল্প হয়েছে এবং আমাদের অনেকেরই হচ্ছে অনেক প্রবলেমস বা গ্যাপ ইন নলেজ আজকে ক্লিয়ার আউট হয়ে গিয়েছে। থ্যাংক ইউ এগেন স্যার, এবং স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ আওয়ার পার্টিসিপেন্ট যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। আজকে স্যারের পারমিশন থাকলে এতটুকুই, আমরা এখানেই শেষ করতে চাই। ধন্যবাদ সকলকে। আপনাদের আবারও অভিনন্দন ডেটা সায়েন্সের এই ফিল্ডে। আপনারা আসেন, আমরা একসাথে শিখবো ইনশাল্লাহ। ভবিষ্যতে ক্লাসে আরো কথা হবে এই আশা রাখি। ধন্যবাদ সকল। থ্যাংক ইউ স্যার, এবং থ্যাংক ইউ টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস। আপনাদেরকে আমি অ্যাডভান্স ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ স্যার।